আসসালামু আলাইকুম। আমি প্রকৃতি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অপনত অতিথিবৃন্দ, চিলেকোঠার লেখকবৃন্দ ও নক্ষত্রের খোঁজে ২০২৩ এর বিজয়ী লেখকবৃন্দকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজ আপনারা জানেন চিলেকোঠা পাবলিকেশন সাহিত্য সম্মাননা নক্ষত্রের খোঁজে ২০২৩ এর বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোজাম্মেল মাহমুদ, সম্পাদক বাতিঘর। তিনি অত্যন্ত গুণী একজন মানুষ। তার কর্মজীবন অত্যন্ত বর্ণাঢ্য। একাধারে তিনি ছিলেন শিক্ষক, সাংবাদিক, সম্পাদক। এছাড়া তিনি একজন অসাধারণ কবি। তিনি চট্টগ্রামের দৈনিক পূর্বকণে পাঠক পাতা সুজনেশুর মাধ্যমে অসংখ্য লেখককে লিখতে উদ্বুদ্ধ করেছেন। তার হাত ধরে এবং তার স্নেহের প্রশ্রয়ে অনেকেই স্বপ্ন দেখেছে লেখক হয়ে উঠতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঔপন্যাসিক ও কবি রেদওয়ান খান। তার রচিত মধুবাজ একটি নন্দিত উপন্যাস এবং এটি চিলেকোঠা সাহিত্য সম্মাননা ২০২২ এর শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে নির্বাচিত। বাংলাদেশের পাশাপাশি কলকাতার পাঠকদের কাছেও তিনি কথাসাহিত্যিক হিসেবে খ্যাত। বিশেষ অতিথি হিসেবে আরো আছেন বর্তমানে বোদ্ধা পাঠকদের কাছে জনপ্রিয় ও সুপরিচিত ঔপন্যাসিক সুহান রেজওয়ান। সাক্ষী ছিল শিরস্ত্রাণ উপন্যাস লিখে তিনি জিতে নিয়েছেন অসংখ্য পাঠক মন। এছাড়াও অন্যান্য উপন্যাস ও রচনা ক্রমেই নন্দিত হয়ে উঠেছে পাঠকদের মাঝে। আমাদের মাঝে কথাসাহিত্যিক এনামুল রেজাও থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ অতিথি হিসেবে। একজন আপাতমস্তক সাহিত্যিক মানুষ তিনি। তার সোশ্যাল মিডিয়ার কার্যক্রম দেখে তা বোঝা যায়। তিনি দুটো লাইন বললে সেটাও হয়ে ওঠে এক চমৎকার সাহিত্য আলাপ। চায়ের কাপে সাঁতার তার অনবদ্য একটি উপন্যাস, যা ইতোমধ্যেই নজর কেড়েছে সকল শ্রেণীর পাঠকদের মাঝে। বইপ্রেমী আব্দুস সাত্তার সজীব উপস্থিত আছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হয়ে। তিনি একাধারে লেখক, অনুবাদক ও বই গ্রুপ বইকথা এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। পুরনো ঢাকার বনেদি ঘরের মানুষ। আমরা এককালে শুনেছি বনেদি মানুষরা টাকা উড়াতেন। আমাদের অতিথি আব্দুস সাত্তার সজীব ওড়ান, তবে সেটা বই। এটা বলা ভুল হবে না যে তিনি দুহাতে বই উড়ান। ইতিমধ্যে তিনি একার উদ্যোগে অসংখ্য বই উপহার দিয়েছেন নানা শ্রেণীর ও বয়সের পাঠককে। এছাড়া তরুণ ও ভালো লেখকদের বইয়ের প্রচারের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ফেসবুক পেজ বুকোহলিক টাইমস, যার সদস্য লক্ষাধিক। তার বইকথা এক্সপ্রেস ও বুকোহলিক টাইমসের মাধ্যমে যেমনই ভালো ভালো বইয়ের খোঁজ পাঠকদের কাছে পৌঁছে দেন, তেমনি বইয়ের আলোচনার উৎসাহ দেওয়া এবং বই উপহার দেওয়ার মাধ্যমে তিনি অনেক পাঠক তৈরিতেও অবদান রাখছেন। এখানে যেহেতু অতিথিদের সিংহভাগই লেখক, তাই পাঠক বৃদ্ধিতে অবদান রেখে লেখকদের বইগুলোর সুগতি করায় সজীব ভাইয়ের জন্য একটি জোরে করতালি হয়ে যায়। এখন আমি একে একে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের চিলেকোঠা সাহিত্য সম্মাননা নক্ষত্রের খোঁজে ২০২৩ এর বিজয়ীদেরকে। বিজয়ী লেখকদের তাদের অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি। প্রথমেই আমি আহ্বান করছি এনাম মুর্তজাকে। এক প্লেট বিরিয়ানি কেন্দ্র করে কিছু দ্বারকাকের অমর আগ্রাসন নামক গল্পগ্রন্থের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। করহাততালি হয়ে যাক। আজকে চিলেকোঠা সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি প্রকাশক, অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সকল শরীরে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুকরিয়া। আজকের দিনে আমি আমার লেখালেখির শুরুতে যাদের অবদান রয়েছে তাদেরকে স্মরণ করি, আমার মৃত নানাকে স্মরণ করে এবং উস্তাদ আবু তাহের মির্জাকে স্মরণ করি। আমার বই সম্পর্কে সংক্ষেপে দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই গল্পগুলোর পিছনে যে মনোতত্ত্ব কাজ করে সেটা হচ্ছে বর্তমানকে ভাঙ্গা। মানে বর্তমানে সবকিছুই, সেটা মানুষের চোখে খারাপ হোক অথবা ভালো, সেটা সেই গোটা থেকে উঠিয়ে ফেলা।
এই ধরনের একটা মনস্তত্ব কাজ করে। 2 নম্বর কথা হচ্ছে যে গল্পগুলো লিখতে গিয়ে চরিত্র নিজেকে নিয়েই থাকে, অর্থাৎ কথাটাকে, গল্পের বয়ানটাকে চরিত্রগুলোকে ফোটানোর জন্য সেটাকে সব পাঠকের কাছে সার্বজনীন করে তোলার তার প্রয়াস থাকে না, সে নিজের ভিতরে নিজে থাকে গল্প বলার সময়। 3 নম্বর কথা হচ্ছে যে আমি আমার গল্পগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করি তখন কয়েকটা ব্যাপার স্পষ্ট হয়। যে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে আমার, যে যেগুলো আমি খুব প্রাথমিকভাবে লিখছি এবং অপরিকল্পিতভাবে লিখেছি, পরিকল্পনাহীন লিখেছি, সেগুলো অনেক ইউনিক হয়েছে আমার মতে। অর্থাৎ খালি মাথায়, ব্লাঙ্ক মাথায় গল্প লেখা, এগুলোর ভিতরে অনেক সময় হঠাৎ করে ইউনিক ব্যাপারগুলো চলে আসে। তো আমি মনে করি যে গল্প লেখার ক্ষেত্রে যে কোনো ধরনের ঘরানা, যে কোনো ধরনের মহল এর থেকে বিরত থাকা, অর্থাৎ একটা খালি মাথা নিয়ে গল্প লিখতে বসা। আর এই গল্পগুলো সাধারণত আরবি সাহিত্যকে প্রমোট করার চেষ্টা করেছে এবং পশ্চিমা সাহিত্য এর প্রতি কিছুটা বিরোধী মনোভাব রয়েছে। আমার অনুভূতি এতটুকু। এবং অনুষ্ঠানের শেষে চিলেকোঠা এবং চিলেকোঠা পরিবার এর উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ প্রিয় গল্পকার আপনার সহজাত বক্তব্যের জন্য। এবার আমি ডেকে নিচ্ছি আসমাউল হোসনা সঞ্জিতাকে। সেটেলমেন্ট 37 শিরোনামে সায়েন্স ফিকশনের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। একটি করতালি হয়ে যাক আপুর জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমার সৌভাগ্য হয়েছিল চিলেকোঠা পাবলিকেশনের এই নক্ষত্রের খুঁজে 2023-এর সুযোগের একটি উপন্যাস লেখার, এবং উপন্যাসটির নাম হচ্ছে সেটেলমেন্ট 37। আমার জীবনে মানে নিজেকে অন্বেষণ করার যে জার্নি, যে যাত্রা, সেই যাত্রাতে খুব বড় একটা মাইল ফলক ছিল এই সুযোগটা। কারণ এর আগে পর্যন্ত আমি জানতাম যে আমি ছোট গল্প লিখি এবং ইচ্ছা ছিল যে কোনো এক সময় উপন্যাস লিখবো, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি লিখবো বা এই সময়ে গত বছরই লিখবো সেটা আমি কখনো ভাবিনি। তো এই চ্যালেঞ্জটা যখন আসে, প্রতিযোগিতাটা যখন আসে, তখন ভাবলাম ঠিক আছে, একটু চেষ্টা করে দেখি। নিজেকে চ্যালেঞ্জ করা বা নিজেকে অন্বেষণ করার সেই ইচ্ছা থেকে এই কম্পিটিশনটাতে আসলে পার্টিসিপেট করা। তবে এই যাত্রাটাতে যখন একবার ঢুকে গিয়েছিলাম তখন আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ ছিল না। কারণ যখন একদম লাস্ট মোমেন্টে আমি এটার প্রথম যে পাণ্ডুলিপিটা সেটা জমা দিয়েছিলাম রাত 11:30 পৌনে 12টার দিকে আর কি। পরের দিন 2-3 দিন পরে এটার রেজাল্ট আসে এবং প্রথম 8টা যে পাণ্ডুলিপি সিলেকশন হয় সেখানে আমার নামটা 8মে ছিল। তো আমার অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু তখন থেকে মনে হয়েছিল যে এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। কারণ একটা থ্রিলার লেখার চেষ্টা করেছিলাম, সেখানে অনেকগুলো রহস্যের জট পাকিয়ে রেখেছিলাম। এখন যে করে হচ্ছে জটগুলো খুলতে হবে, এবং সব রহস্যের জটগুলো আসলে আমার তখন মাথায় সমাধান করা ছিল না। কিন্তু একটা কথা বলবো যে জার্নির মধ্যে মানে সবচেয়ে বড় যে উপলব্ধিটা আমার হয়েছে, একটা উপন্যাসকে শুধুমাত্র লেখা না, এটা পাঠকের সামনে তুলে ধরা, প্রেজেন্টেবল করে তুলে ধরা, প্রকাশ করা, এটার পেছনে মানে পুরো একটা গ্রুপ, একটা খুবই ট্যালেন্টেড একটা গ্রুপ কাজ করে, যেটা আর কি চিলেকোঠা পাবলিকেশনের কাছ থেকে আমি শুরু থেকে সহায়তাটা পেয়ে এসেছি। তাদের খুব মনোযোগ মানে খুব মননশীল এবং খুবই যৌক্তিক ভাবে যে ফিডব্যাক গুলো একদম শুরু থেকে পেয়েছি, সেগুলো ধীরে ধীরে আমার গল্পটাকে একটা পরিপূর্ণ রূপে নিয়ে আসে। এবং সেটার জন্য যে সময়টা দিয়েছি সেটা শুধু আমি দেইনি, সেটা আমি বুঝতে পারতাম যখন হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা হতো, যে এটার পেছনে না অনেক মানুষ কাজ করছে। বানান ভুল থেকে শুরু করে কোন জায়গায় কোন রহস্যের জটটা আমার খোলা এখনো বাকি আছে, কোনটা এখনো আরো কিছু কাজ করলে আরো বেশি সুন্দর হবে, সেই জিনিসগুলোর ফিডব্যাক সবসময় তাদের কাছ থেকে পেতাম। এবং সেটা আমাকে যেমন আরো ভাবতে সাহায্য করেছে, নিজেকে একজন মানে আমার তরফ থেকে আর কি উপন্যাসটিকে একটু সম্পূর্ণ রূপ দিতে অনেক সহায়তা করেছে। তাই আমি প্রকাশককে, তার সম্পূর্ণ টিমকে আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, যে তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে এবং তাদের কাছ থেকে আমি আসলে অনেক শিখতে পেরেছি। বইটা পরিপূর্ণ রূপে আসা এবং পরবর্তীতে যখন বই মেলাতে আসি, আমি পাঠকদের কাছ থেকে প্রতিক্রিয়া জানি, তাদের ফিডব্যাক শুনি,
মানে ডেস্কের ওপাশে বসা, একটা বইমেলার বইয়ের ওপাশে বসা, সেখান থেকে আর কি পাঠক প্রতিক্রিয়া শোনা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। তো আমি শুভকামনা জানাই সকল পাঠককে এবং প্রকাশককে এবং তার পুরো টিমকে। অনেক ধন্যবাদ। এবার আমি আমাদের মাঝে আহ্বান জানাচ্ছি সুবন্ত জায়েদকে। গোপন ও নির্জন কোনো ইশারা গল্প গ্রন্থের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তার গল্প গ্রন্থটি চিলেকোঠা পাবলিকেশনের নক্ষত্রের খোঁজে 2023 প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হিসেবে পুরস্কার পেতে যাচ্ছে। আজ করতালি হবে লেখকের জন্য। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে আমি এখানে আজ উপস্থিত হয়েছি আমার গল্প গ্রন্থ গোপন ও নির্জন কোনো ইশারার জন্য, এবং 4 জনের মাঝে আমিও একজন সদস্য সম্মাননা প্রাপ্ত। আসলে গল্প নিয়ে ভাবতে গেলে আমার ইন্তেজার হোসেনের কথা মনে পড়ে। তিনি অনেক আগেই বলেছিলেন যে গল্পের ভবিষ্যৎ অন্ধকার। তিনি বলেছিলেন আসলে গল্পের ভবিষ্যৎ কেন অন্ধকার, মানে এই উপলব্ধি তার ভিতরে কেন আসলো। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সাহিত্য, গল্প, কবিতা, এই চর্চা তো আসলে এক ধরনের ধ্যানের চর্চা। তো যখন একেবারেই আদিম প্রকৃতি থেকে উঠে এসে এই সমস্ত চর্চা ধ্যান যখন এই যে 4 দেয়ালের মধ্যে আটকে পড়ে, এবং আমরা এখন যে সময় বসবাস করছি একেবারেই বদলে যাওয়ার সময়, তো এই সময়ে এসে গল্প আসলে হতে পারে না, এটা তার উপলব্ধি ছিল। তো যখন আমি এই সময় এসে তার ওই কথাটাকে উপলব্ধি করি যে আসলে এই সময় এসে গল্প কেমন হওয়া উচিত। আমরা যে জটিল পরিবর্তমান সময়, এখন এমন একটা সময় যে সময়টা আসলে আমার দাদারা যে সময় 100 বছর বেঁচেছিলেন, আমরা হয়তো 1 ঘন্টায় তার থেকে অনেক জীবন অতিবাহিত করছি, অনেক দৃশ্য দেখছি ক্রমাগত। তো আমার লেখায় সবসময় এই চেষ্টাটা থাকে যে বর্তমান সময়ের জটিলতা এবং এই যে আমলাতান্ত্রিক পৃথিবী এবং এটার যে ভয়ঙ্কর রূপ, নিঃসঙ্গতা এবং আরো নানা মাত্রিক যে জটিলতা, এই ব্যাপারটা সবসময় আমার মাথায় কাজ করে। তো আমি খুবই আনন্দিত যে আরো 4 জনের সঙ্গে আমিও একজন সদস্য হতে পেরে। এবং চিলেকোঠার যে ব্যাপারটা, মানে নতুন বা তরুণ লেখক বান্ধব একটা প্রকাশনী আমার মনে হয় চিলেকোঠাকে। কারণ এদের যে প্রক্রিয়া, নতুন লেখকদের তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটা আসলে অন্যান্য মানে প্রকাশনী, বিশেষ করে যারা অপ্রতিষ্ঠিত লেখক, তাদের জন্য আসলে এই প্রকাশনা জগতে প্রাথমিক পর্যায়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এটা মোটামুটি এই অভিজ্ঞতা সবারই আছে। তো সেই জায়গা থেকে আমি চিলেকোঠাকে সাধুবাদ জানাই যে এরকম একটা আয়োজনের মাধ্যমে তরুণ এবং 25-30 লেখকদের তুলে আনার যে ব্যাপারটা, এটা যেন আগামী দিনে অব্যাহত থাকে। এবং আমি যারা আমার উপস্থিতির সামনে আছেন এবং সম্মানিত অতিথি, সবাইকেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আবারও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা। ধন্যবাদ প্রিয় কথা সাহিত্যিক, আপনার সমস্ত বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল কবি কাঞ্চনের, কিন্তু তিনি এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত নেই। ভূতের কাছে অঙ্ক শেখা নামক শিশুতোষ গল্পের গ্রন্থের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। এই পর্যায়ে চিলেকোঠার বইগুলোকে পাঠকের নিকট গ্রহণযোগ্য করে তোলার পেছনের অন্যতম কারিগর চিলেকোঠার সম্পাদনা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব সুমন মরল আমাদের সামনে চিলেকোঠার বই নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরবেন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি সুমন মরল আমাদের সাথে আজকে উপস্থিত নেই। এখন আমি বক্তব্য রাখার জন্য বিশেষ অতিথি, বহুগুণে গুণান্বিত আলোকিত মানুষ আব্দুস সাত্তার সজীবকে অনুরোধ করছি।
একটি করতালি হবে। আসসালামু আলাইকুম। উপস্থিত অতিথি, চিলেকোঠার সদস্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে চিলেকোঠা নিয়ে কথা বলতে গিয়ে যদি বলি, নতুনদের নিয়ে কাজ করার প্রকাশনী। একটু আগে আমাদের লেখক সুবন্ত জায়েদ উনি বলে যাচ্ছিলেন যে নতুনদের নিয়ে কাজ করার যে প্রবণতা, তো আমরা মূলত নতুনদের সুযোগ দিতে একটু অনীহা প্রকাশ করি। সাধারণত দেখা যায় যে নতুন একজনকে সুযোগ দিব প্রকাশক হিসাবে বা প্রকাশনীর জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়িক একটা রিস্ক থেকে যায়। এই কারণে আমরা নতুনদের একটু দূরে রাখি। ওই পর্যায়ে চিলেকোঠা নতুনদের নিয়ে কাজ করতেছে, এর জন্য সাধুবাদ জানাই তাদেরকে। পাশাপাশি চিলেকোঠা প্রকাশনী থেকে যেই প্রতিযোগিতাগুলো হয়ে থাকে, পাণ্ডুলিপি প্রতিযোগিতা, যেটার পুরস্কার আজকে 2023 সালেরটা দেওয়া হচ্ছে, এর আগে 2022 সালে দেওয়া হয়েছে। আমাদের লেখকও এখানে একজন উপস্থিত আছেন, মধুবাজের লেখক রেদওয়ান খান। পাশাপাশি এবছর 4 জন। তো এই 5টা পাণ্ডুলিপি 22-এ কয়টা ছিল আমার সঠিক জানা নেই। তো নতুন এই পাণ্ডুলিপি গুলা উঠে আসছে এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে। আর আমি যেই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা যেখানে আসছি, আমার দুইজন অ্যাডমিনও এখানে আছে, আফরোজা চৈতি এবং কাজী হাসান জামিল। আমরা মূলত প্রচারণা, বই প্রচারণা নিয়ে কাজ করি, এটা আমি বলবো। আমাদের বইকথা এক্সপ্রেস এর সাথে নতুন আরেকটি প্রতিযোগিতা চলতেছে, যেটা শেষ গত 30 তারিখে পাণ্ডুলিপি জমার শেষ সময় ছিল, থ্রিলার নিয়ে। চিলেকোঠার আয়োজনে থ্রিলার পাণ্ডুলিপি প্রতিযোগিতা। তো এইখানে আমি যতটুকু আপডেট পেলাম আপনার কাছ থেকে, মোটামুটি বেশ কিছু পাণ্ডুলিপি আসছে এবং এরা সবই নতুন। আমার এতগুলো কথা বলার পিছনে কারণটা হলো যে নতুন লেখক নিয়ে কাজ করা বা নতুন লেখকদের সুযোগ দেওয়ার যে বিষয়টা, এটার জন্য আমাদের পুরনো যে বনেদি প্রকাশনীগুলো আছে, যারা বেশ ভালো পর্যায়ে আছে, এরা সাধারণত আমরা সুযোগ দিতে চাই না বা দেয় না। তো নতুনদের জন্য এটা একটা আশীর্বাদ। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এই ধরনের প্রতিযোগিতাগুলো, থ্রিলার বলি, নক্ষত্রের খোঁজে বলি, বা পুরোপুরি সব বিষয় নিয়ে পাণ্ডুলিপি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলো একের পর এক চলবে। এই জিনিসগুলো ইনশাল্লাহ থামাবে না চিলেকোঠা পাবলিকেশন। আর বই নিয়ে যেহেতু কথা বলতে আসছি, বইয়ের সাথে জড়িত আরেকটা টপিক নিয়ে একটু কথা বলবো, বইয়ের মার্কেটিং। বইকথা এক্সপ্রেস আমাদের ছোট একটা গ্রুপ। আমরা বইয়ের প্রচার নিয়ে কাজ করতেছি, নতুন লেখক নিয়ে কাজ করতেছি। একটা লেখা যখন লেখকের মাথা থেকে আসে, সেটা পাণ্ডুলিপি হয়। পাণ্ডুলিপিটা প্রকাশনীতে জমা হয়, প্রকাশক সম্পাদনা প্রুফরিড করায়, প্রোডাকশন করে, দেন মার্কেটে আসে বই হিসাবে। তো এইখানে লেখক জড়িত থাকে, প্রকাশক জড়িত থাকে, সম্পাদক জড়িত থাকে। পাশাপাশি আরেকটা পার্ট থাকে, সেটা হলো প্রচারণা করা। বইয়ের প্রচারণাটা কি কারণে জরুরি? লেখক প্রচারণা করবে, প্রকাশক করবে, পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকে পাঠক করবে। একটা লেখকের পরিচিত হয়তো 100 জন মানুষ আছে, প্রকাশকের হয়তো 1000 আছে, এই টোটাল মিলিয়ে 1100। যখন 1100 মানুষের মধ্যে থেকে আরো 10 জন মানুষ দায়িত্ব নেব যে না, এই বইটা আমার ভালো লাগছে, আমি একটু আমার পরিচিতদের কাছে পরিচিত করাই, ওই 1100 গন্ডিটা কিন্তু বড় হয়ে ডাবল হচ্ছে। কথার কথা, ওই থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কোনো না কোনো ভাবে বাড়তে থাকে। তো বই শুধু ছাপালাম বা আমি লিখে দিলাম, প্রকাশক ছাপাইলো, 500 কপি ছাপানোর পর স্টকে পড়ে রইলো, ওইখানেই সীমাবদ্ধ না। বইটা কিন্তু পাঠকের হাতে পৌঁছাতে হবে। আমি খুব ভালো একটা পাণ্ডুলিপি লিখে দিচ্ছি, আমি জানি ভালো, প্রকাশক জানে ভালো, এই কারণে উনি ছাপাইছে, বাট পাঠকের কাছ পর্যন্ত বা একটা পাঠক, সাধারণ পাঠক জানে না যে বইটা কি নিয়ে লেখা, বইটা অনেক ভালো বা বইটার একটা খুব ভালো একটা মেসেজ আছে। তো পাঠক পর্যন্ত যাওয়ার জন্য যে কাজটা প্রচারণা, এটা লেখক করেন, এটা প্রকাশক করেন, পাশাপাশি আমরা করে থাকি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও করব। আমাদের পক্ষ থেকে, বইকথা এক্সপ্রেসের পক্ষ থেকে আগামী দিনগুলোতে যতটুকু সহায়তা করা দরকার চিলেকোঠা প্রকাশনীর জন্য, ইনশাল্লাহ আমরা করব। আর যারা লেখক এখানে আছেন বা অন্যান্য যারা সাহিত্য অনুরাগী আছেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন বইকথা এক্সপ্রেসের সাথে থাকার জন্য। ফেসবুকে সার্চ দিলে চলে আসবে আমাদের গ্রুপ। আর আরেকটা কথা বলি, নতুনদের নিয়ে কাজ করার বিষয়টা, যেটা নিয়ে আমার মাথায় আরেকটা জিনিস আসলো, পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে লেখা আসে। এরকম দেখা গেল যে প্রত্যন্ত একটা অঞ্চলের একজন লেখকের মাথার মধ্যে ভালো একটা পাণ্ডুলিপি আছে, সে জানেও না কিভাবে ছাপাতে হয় বা কিভাবে একটা প্রকাশকের কাছে যেতে হয়। তো এরকম প্রতিযোগিতা, নক্ষত্রের খোঁজে বা থ্রিলার যেই প্রতিযোগিতা চলতেছে, এরকম একটা সুযোগ যখন চিলেকোঠা করে দিছে, তার মাধ্যমে সে কিন্তু তার মেধাটা বা তার মস্তিষ্ক থেকে আসা যেই
থিমটা, সেটা কিন্তু সাবমিট করার সুযোগ পেল। তো সে কিন্তু জানতো না যে তার বইটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই বইটা হয়তো ছাপার অক্ষরে সে নিজে হাতে দেখতে পাবে, বা বইটা শেষ হয়ে গেলে হয়তো সম্মানই পাবে। গতকালকে চিলেকোঠারই একজন লেখক নাবিহানুপুরের পেজে প্রোফাইলে আমি পোস্ট দেখতেছিলাম, ওর লেখা 12টা বেজে 22 চিলেকোঠা থেকে প্রকাশিত এই বইটার প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে, দ্বিতীয় মুদ্রণে অ্যাডভান্স রয়্যালিটি সে পেয়ে গেছে। তো সে হয়তো আজ থেকে 1 বছর আগে চিন্তা করে নাই কখনো যে সে লিখবে, কিংবা তার বইটা ছাপা হবে, কিংবা তার বইটা তার টাকাটা পর্যন্ত তার হাতে চলে আসবে। এটা একটা ইন্সপায়ারিং নতুন লেখকের জন্য, যে আমি একটা কিছু লিখতেছি বা আমার একটা ভালো লাগার জিনিস, সেটা আমার পাঠকের কাছে যাচ্ছে, ওইটা থেকে আমি আবার কিছু টাকা বা রয়্যালিটি যেটাই বলি না কেন, এটা আমি হাতে পাচ্ছি। তো সবকিছুর জন্য, সবকিছু মিলিয়ে চিলেকোঠা প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। পাশাপাশি আমাদের সম্মানিত অতিথি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল সাত্তার সজীব আপনার গঠনমূলক বক্তব্যের জন্য। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত বিশেষ অতিথি কথা সাহিত্যিক এনামুল রেজা। শুভেচ্ছা সবাইকে। কথা বলতে গেলে প্রথমে মাথায় আসছিল যে কি বলবো, বলা অনেক কিছু সোজা। এখানে মোটামুটি চেনা মুখ দেখতে পাচ্ছি অনেক, এবং আমাদের সময় শক্তিশালী কয়েকজন গল্পকারকে দেখতে পাচ্ছি, এবং নতুন অনেক মুখকে দেখতে পাচ্ছি। তো এই ধরনের যে ধরনের প্রোগ্রামটা বা চিলেকোঠার ব্যাপারে আফসার মাহমুদ ভাইয়ের বা চিলেকোঠার প্রকাশনের যে আয়োজনটা, এই আয়োজন দেখে আমার নিজের একটা অভিজ্ঞতা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় বছর 10 আগে হবে এমন একটা প্রতিযোগিতায় আমি নিজেও আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি পাঠাইছিলাম। তো সেই অভিজ্ঞতাটা আমার মনে আছে যে যখন একবার অচেনা একজন লেখক একটা প্রকাশের বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়, কেমন আনন্দ লাগে সেটা একটা ব্যাপার। সেই ব্যাপারটা আমি ফিল করতে পারি যারা এখানে আছেন আর যারা অলরেডি ভালো লিখছেন, যেমন ধরেন সুবন্ত বা সাব্বির জাদিদ। আমাদের সময়ে আমি ওনাদের খুব গুরুত্বপূর্ণ লেখক ভাবি। তো আমি জানতাম না আজকে সুবন্ত ভাইয়ের পাণ্ডুলিপির ব্যাপারটা, বাট ওনার বইয়ের ব্যাপারটা আমি জানি। এটা যে চিলেকোঠা থেকে আসতেছে এটা জানলাম। তো এখানে এসে মোটামুটি যেই কথাটা আমি বলতে চাই নতুন এবং পুরনো সবাইকে, আমার কয়েকদিনের চিন্তা আর কি লেখালেখি নিয়ে, যে আমরা এই সময় যারা লিখছি আসলে আমরা আসলে কেন লিখতেছি, এই প্রশ্নটা নিয়ে ভাবা জরুরি। এবং মনে হয় যে একেবারে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যদি কানেক্ট করতে চাই, মানিক বন্দ্যোপাধ্যায়ও এই প্রশ্ন করতেন যে তুমি যে লেখালেখি করছো, যে কেন করছো, এই উত্তরটা বের করা জরুরি। এবং আমার মনে হয় যে প্রত্যেক সময়ে সময়ে এই উত্তরটা চেঞ্জ হয়। এবং এমনকি একজন লেখক যদি 30 বছর ধরে লেখালেখি করে, আমার মনে হয় 30 বছরে অন্তত 4বার 5বার করে বিভিন্ন সময় ফেরে তার কাছে এই প্রশ্ন যে কেন লিখি, এটার উত্তর চেঞ্জ হতে পারে। তো ওই যে পরিবর্তিত উত্তরটা যখন আমার কাছে যে উত্তরটা আসে, আমার মনে হয় ওই সময় আমি ওই জিনিসটা লিখি। তো নতুন লেখকদের ক্ষেত্রে আমার মনে হয় কয়েকটা ব্যাপার আমি শেয়ার করতে চাই। যে অবজারভেশন, যে কেন লিখি এই প্রশ্নটার ব্যাপারে অনেকে বলতে চান আনন্দ পাই তাই লিখি, আমার চিন্তা ভাবনা শেয়ার করতে চাই তাই লিখি। এর চেয়ে আরো বড় কোনো কারণ আছে কিনা, থাকলে বারবার নিজেকে প্রশ্ন করাটা জরুরি। তাহলে মনে হয় যে আমরা যে সাহিত্য করি বা লেখালেখি করি বা সৃজনশীল সাহিত্য হোক, সেটা নন ফিকশন হোক, ওইটাকে একটা উদ্দেশ্য দেয়, যে উদ্দেশ্যহীনভাবে কিছু করতেছি। এটা করলে আমার মনে হয় যে লেখালেখির একটা গন্তব্য থাকে সব লেখার, ওই গন্তব্যে মনে হয় ওই লেখাগুলো পৌঁছাতে পারে। এবং লেখালেখির গন্তব্য আমার মনে হয় পাঠক। তো আমি কেন একটা কাজ করছি সেটা আমি যদি ভালোভাবে বের করতে পারি, আমার সময়ের সাথে মানুষের সাথে মিশে হোক, মানুষকে প্রশ্ন করে হোক, কিংবা আমরা যখন গল্প লিখি, এখানে যারা গল্পকার আছেন ওনারা বা উপন্যাস লিখছেন, উপন্যাস লেখার সময় কিছু ব্যাপার দেখবেন যে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা হিউম্যান কন্ডিশন, মানে বিভিন্ন পরিস্থিতিতে চরিত্রগুলোকে ফেলে আমরা বোঝার চেষ্টা করি, লাইক ল্যাব র্যাটের মতো চরিত্রগুলো কি আচরণ করে।
ওগুলো আমরা অবজার্ভ করি এবং ওগুলো নোট ডাউন করি, ওগুলো লিখি, এক্সপ্রেস করি। তো এই মানুষ কি আচরণ করে বিভিন্ন পরিস্থিতিতে, এইগুলা আমরা বের করতে চাই আমাদের ফিকশন দিয়ে একটা কারণেই, যে জীবনের মানে খুঁজতে চাই আর কি আমরা। তো জীবনের মানে আসলে কেন খুঁজতে চাই, আমার মানে কি আর আমার ফিকশনের মানে কি, এই উত্তরগুলা আমার মনে হয় যে প্রত্যেকটা কাজ, আমি এখন যে কাজটা করব, 2 বছর পরে যে কাজটা করব, এই ট্রানজিশনটার মধ্যে নতুন নতুন উত্তর আমাকে বের করে দিবে। তো আমি মনে হয় একটু কমপ্লেক্স করে ফেলতেছি আমার আলাপটা আজকে। আমি নতুন বা পুরনো সব লেখকদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই আর কি, যে পাঠকদের সাথে যোগাযোগের ব্যাপারটা, মানে আমার বইটা অনেক পৌঁছে যাবে, অনেক মানুষের কাছে যাবে, এইটা একটা চাওয়া সবার থাকে। তো আমার টেক্সটটা যেন কানেক্টিং হয় মানুষের সাথে, ওই জায়গাটায় আমার মনে হয় যে নতুন যারা লিখছে, আমরা সবাই নতুন হোক পুরনো হোক, ওই জায়গাটা চিন্তা করা উচিত যে আমার টেক্সটটা রিডারের জন্য কিনা, নাকি শুধু আমি শিল্প সৃষ্টি করতেছি। এবং লেখকের যে উদ্দেশ্য একটা, যে শিল্প সৃষ্টির যদি উদ্দেশ্য হয় এবং আমি যদি আক্ষেপ করি মানুষ আমার লেখা পড়ছে না, বুঝছে না, ওই আক্ষেপটা আমার মনে হয় ভিন হয়ে যায়, মানে ব্যর্থ হতে বাধ্য। কিন্তু আমি যদি কানেক্ট করতে চাই যে মানুষ আমার লেখা পড়বে, তাহলে মনে হয় টেক্সটের যে কমপ্লেক্সিটি, ওইটার চেয়ে মানুষ যাতে সহজে বোঝে, কমপ্লেক্স চিন্তা, আমার ভাষা নির্বাচন বা লেখালেখির উদ্দেশ্যটা ওভাবে সাজায় নেওয়া উচিত। তো নতুন যারা লিখছে বা আমরা সবাই এই সময়ে যারা লিখছি, আমার মনে হয় যে উদ্দেশ্যহীন হওয়া উচিত না সাহিত্যটা। আমাদের লাইফ যত দিন যাচ্ছে মিনিংলেস হয়ে যাচ্ছে, আমাদের সময়টা হচ্ছে অর্থহীনতার সময়। আমার মনে হয় এই সময়ে কেউ যদি মানুষকে কিছু অর্থ দিতে না পারুক, অর্থের দিকে একটু আগায় দিতে পারে। আমাদের কাছে যে প্রশ্নগুলো অস্বচ্ছ, সাধারণ পাঠকের কাছে হোক, সাধারণ মানুষের কাছে হোক, ওই অস্বচ্ছ প্রশ্নগুলো আমার মনে হয় লেখকরা আরো স্বচ্ছভাবে ক্লিয়ারলি জিজ্ঞেস করতে পারে। আপনার সামনে যখন একটা প্রশ্ন আসে, আমি ওটা নিয়ে ভাবি। তো লেখকের কাজ ওই প্রশ্নগুলা করে যাওয়া আর লেখালেখির অর্থ খুঁজে বের করা, আসলে কেন লিখছি এটা ক্লিয়ার হতে চেষ্টা করা যুগে যুগে। এটা করতে পারলে মনে হয় যে আমাদের লেখক হিসেবে জার্নিটা এবং সৃজনশীল সাহিত্যের যে জার্নিটা, ওইটা আরো কি বলবো, দরকারি কিছু হয়ে উঠবে আমাদের সময়। তো মোটামুটি নতুন যারা লিখছেন তাদের তারা যেন লিখতে থাকেন, আরো লিখে যান, জার্নিটা যেন থেমে না যায়, এই শুভকামনাটা আমার সবার জন্য থাকবে। আর আমি মনে কিছু অগোছালো কথা বললাম, তারপরেও শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখানে শেষ করতেছি। অনেক ধন্যবাদ চায়ের কাপে সাঁতারের জনককে তার সুন্দর বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত বিশেষ অতিথি কথা সাহিত্যিক সুহান রেজওয়ান। করতালি হয়ে যাক সুহান রেজওয়ানের জন্য। অনুষ্ঠানের আমাকে যখন অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছিল, আক্তার মোহাম্মদ ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি বলেছিলেন যে এই অনুষ্ঠানে অন্যদের পুরস্কার দেওয়া হবে। তো এখানে বসার পর থেকে দেখলাম আসলে পুরস্কার সব আমাদেরকে দেওয়া হচ্ছে। আমি তখন ভাবছিলাম অনুষ্ঠানটা হয়তো আমাদের নিয়ে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছিল। তারপর দেখা গেল যে আসলে যারা পুরস্কার পাচ্ছে ওদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল। আজকের অনুষ্ঠানের আবিধানিক নাম হচ্ছে যে চিলেকোঠা সাহিত্য সম্মেলন নক্ষত্র 2023। চিলেকোঠা পাবলিকেশনস এর আয়োজন সেটা। তো এই ধরনের অনুষ্ঠানে আসলে কি বলতে হয় এটা আমার জানা নাই, সত্যি কথা যেটা। তো সুবিধার কথা হচ্ছে যে ওরা মনে হয় বুঝতে পেরেছিল যে আমরা কথাবার্তা বলতে পারবো না, এই জন্য কাগজ কলম ধরিয়ে দিয়েছে। তো এই জন্য যারা কথা বলছিল আমি চেষ্টা করলাম ওদের কথাবার্তা থেকে শুনে যে টুকি নিয়ে কিছু একটা কি বলা যায়, এই ধরনের কিছু একটা তৈরি করার। নক্ষত্র 2023 আয়োজনে আমি দেখলাম যে 3 জন পুরস্কার প্রাপ্ত লেখক কথা বললেন। প্রথমে বললেন মুর্তজা, পরে বললেন সঞ্চিতা এবং এরপরে বললেন সুবন্ত। এবং তাদের কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো এবং আরো বেশি ভালো লাগতো যদি আমি তাদের লেখাগুলো পড়তে পারতাম। যে পাণ্ডুলিপিগুলো মনোনীত হয়েছে, আমার মনে হয় যদি এগুলো অতিথিরা পড়তে পারতেন তাহলে তারা
পুরস্কারপ্রাপ্ত লেখকদের নিয়ে তাদেরও কিছু যোগ করার বিয়োগ করার থাকবে। পরবর্তীতে যদি কখনো আপনারা এই অনুষ্ঠানটা চালু রাখেন, আমি আশা করি সেটা চালু থাকবে। এটা মাথায় রাখতে পারেন যে যাতে আমন্ত্রিত অতিথিরা আমাদের লেখকদের নিয়ে কিছু বলতে পারে। এখন আমি চেষ্টা করবো যে যারা বলেছেন পুরস্কারপ্রাপ্ত লেখকরা, তাদের আলাপ থেকেই একটা দুটো কথা তুলে নিয়ে সেটা নিয়ে কিছু কথা বলার। প্রথমে মুর্তজার কথা বলি। তিনি তার কথায় একটা কথা বলতে হচ্ছে যে তিনি স্বতঃস্ফূর্ততায় বিশ্বাসী। ভাবেন না যে গল্প নিয়ে কোনো ধরনের পূর্ব ধারণা থাকা উচিত। তিনি খালি মাথায় গল্প লেখা শুরু করেন এবং যেটা আসে সেটাই লিখতে থাকেন। এটা কোনো কোনো লেখকের জন্য চমৎকারভাবে কেটে যায়, এটা খুব সত্য কথা। কিন্তু আবার এমন লেখক আছেন যারা খুব নিয়ম করে খুব ছক কেটে লিখতে বসেন। আমাদের সৈয়দ হকেরই একটা কথা আছে, সৈয়দ শামসুল হকের, যে আমরা এমন একটা যুগে বাস করি যে যুগে মানুষ এমনকি খাদ্যের উপরেও দৈবের উপর নির্ভর করে না। তো গল্পের জন্য আমরা কেন দৈবের উপর নির্ভর করবো? আমরা যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের গল্প যুগিয়ে যায় হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমি যখন আসলে খালি মাথায় লিখতে বসছি, আমি আসলে ঠিক খালি মাথায় নাই। আমার জীবন, আমার অভিজ্ঞতা আমাকে একটা কিছু বলবার জন্য কলম বা কিবোর্ড ধরতে উৎসাহিত করছে। আমি যতই বলি যে আমি স্বতঃস্ফূর্ত ভাবে লিখছি, এটা একদিক দিয়ে ঠিক, কিন্তু একদিক দিয়ে এই কথাটা কখনো কখনো নতুন যারা লিখছেন তাদের জন্য এটা খুবই কি বলবো মিসগাইডেড হতে পারে। অন্য কেউ ভাবতে পারেন যে কিছু না জেনেই গল্প লেখা যায়, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এরপরে কথা বলেছেন সঞ্চিতা। তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে তার বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখার অভিজ্ঞতা বলেছেন, এবং তিনি তার আলাপে যে জিনিসটা খুবই গুরুত্বের সাথে বলেছেন সেটা হচ্ছে যে একটা বইকে বই করে তোলার পেছনে কিছু মানুষ থাকে যারা সেই বইটাকে সম্পাদনা, মার্জনা এ ধরনের কাজগুলো করে সেই বইটাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যান। এবং এটা আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। এই কারণে, কারণ আমরা যারা বাংলাদেশে যারা লেখালেখি শুরু করছে, অধিকাংশ ক্ষেত্রেই তাদের পুরো ব্যাপারটা নির্ভর করছে তার অভিজ্ঞতার উপরে। সে কি ধরনের বই পড়ছে, সে ধরনের বই তাকে কিছু একটা লিখতে উদ্বুদ্ধ করে। তো এই সময় মানে নতুন সময় যদি যারা একটা বইকে বই করে তুলতে জানেন, একটা সম্ভাব্য পাণ্ডুলিপিকে বই করে তুলতে জানেন, তেমন মানুষের সাথে সংযোগ ঘটে যায়, তখন সেটা লেখকের জন্য একটা বড়, আমি বলবো প্লাস পয়েন্ট। সেটা তার লেখার মানকে আর কি তুলে নিতে হবে, তার আত্মবিশ্বাস বাড়াবে। শেষ পর্যায়ে কথা বলেছেন সুকান্ত জায়েদ। তিনি তার গল্প নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা জটিল সময়কে ধরতে চান তিনি, এবং আমাদের মুর্তজার কথা এটা একবার এসেছিল যে সময়কে ভাঙতে চান। এখন যারা গল্প করছেন সবার কথাই হচ্ছে সময়কে ভাঙা, সময়ের জটিলতাকে ধরা। এখন আমি মনে করি যেটা পরবর্তীতে এনামুলের কথার কিছুটা এসছে, যে সাহিত্যের কাজ আসলে এটাই, বিশেষ করে কথা সাহিত্যের কাজ অনেকাংশেই এক ধরনের সাংবাদিকতা, এক ধরনের ডকুমেন্টেশন। আপনি যখন আন্না কারিনা পড়বেন, আবার আপনি যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের কথা পড়বেন, আবার আপনি যখন একদম এই সময়ের হ্যারি পটার পড়বেন, তিন সময়ের সাহিত্য, কিন্তু প্রত্যেকটা সাহিত্যের মাঝেই ওই সময়টা এক ধরনের আমি বলবো ডকুমেন্টেশন থাকে। ওই সময়টা কেমন, ওই সময়ের মানুষগুলো কেমন, সেগুলো আমরা বুঝতে পারি। ক্লাসিক সেটা যেটা সব যুগের মানুষ বুঝতে পারে, কিন্তু একই সাথে প্রত্যেকটা যুগের ক্লাসিকও সেই যুগের কিছু না কিছু বৈশিষ্ট্য তুলে ধরে। আমরা যখন সেই লেখাটাকে পড়তে বসি অনেকদিন পর, আমরা সেই যুগটাকেও পড়তে বসি, সেই যুগের এক ধরনের সংবাদপত্র পড়তে বসি। তো গল্পের কাজ আমাদের এনামুল রেজা পরবর্তীতে গল্পের কাজ নিয়ে কথা বললেন। ইতিমধ্যে আমার মনে হয় সেটা কিছুটা আলোচনায় চলে এসছে, যে গল্পের কাজ সেটাই আমার সময়ের কথা বলা এবং সময়ের এক ধরনের যাতনা তুলে ধরা। এখন একটা কথা ছিল এরকম যে রাখাল ছেলে বাঘ এসেছে বলে চিৎকার করছে এবং বাঘ চলে আসছে, তখন আসলে সাহিত্যের জন্ম হচ্ছে না। সাহিত্যের জন্ম তখন হচ্ছে যখন রাখাল ছেলে চিৎকার করে যে বাঘ আসছে, কিন্তু বাঘ আসলে আসছে না। এখন আমাদের যুগ আসলে এই 21শ শতাব্দী, বিশেষ করে এই প্রায় 20 শতাব্দী পের হয়ে গেছে। এখন আমার মনে হয় যে এই যুগের বাঘের বাস্তবতা আরো অনেক বেশি জরুরি। এমন হতে পারে যে হয়তো বাঘ আসলে আসে নাই, আপনি এই দিয়ে একটা ভিডিও করেছেন যে বাঘ এসে লোকজনকে খেয়ে দিয়ে চলে গেছে, সেই ভিডিও দিয়ে আপনি একটা লাইভ ভিডিও আপলোড করে দিলেন, সেখানে মিলিয়ন ভিউ, সেটা নিয়ে হয়তো দুটো এলাকার মধ্যে ঝগড়া বেঁধে গেল, দাঙ্গা বেঁধে গেল। এখন আমরা এরকম জটিল একটা সময় আছে।
তো এই সময় আসলে গল্পকারদের কাজ খুব কঠিন। এবং যত বড় বড় কথা এখানে বলে না কেন, আসল কথা হচ্ছে যে গল্পকারদের কাজ কি হওয়া উচিত। আমার মনে হয় এটার কোনো নির্দিষ্ট নিরেট কোনো উত্তর নাই। রেজা যেমন বলেছেন যে আমাদের জীবনের মানে আমরা বোঝার চেষ্টা করি নানান ধরনের লেখার মধ্যে দিয়ে, জীবনের মানে কিছুই না। এখানে একটু আমার দ্বিমত আছে। জীবনের মানে হচ্ছে 42। এটা হচ্ছে যারা হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি করেছেন বা সিনেমাটা দেখেছেন, খুবই বিখ্যাত একটা সিনেমা। সেখানে দেখা যায় যে এলিয়েনরা এসে পৃথিবীটা ধ্বংস করে দিয়ে যায়। তো কেন তারা পৃথিবীকে ধ্বংস করলো? কারণ পৃথিবীর মানুষ একটা সুপার কম্পিউটার বানিয়েছিল বহুদিন আগে, যেই কম্পিউটারের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনের মানে। তো সেই কম্পিউটার 10 মিলিয়ন বছর পরে, 10 মিলিয়ন বছর ধরে তারা হিসাব নিকাশ করে যে জীবনের মানে কি, এবং তারপর যেদিন উত্তর দেওয়ার সময় আসে, পুরো পৃথিবীর মানুষ অপেক্ষা করছে উত্তরটা শোনার জন্য, সুপার কম্পিউটার উত্তর দেখা হচ্ছে 42। তো জীবনের মানে হচ্ছে আসলে এরকম 42। এই 42টা কি সেটা আমরা জানি না, ওইটা জানার জন্যই আমরা চেষ্টা করতে থাকি আর কি। এরপরে গল্পকারদের পরে একটু প্রকাশনের কাছে আসি। চিলেকোঠা নতুনদের নিয়ে কাজ করছে। সবাই ইতিমধ্যে বলে ফেলেছেন যে এটা খুবই চমৎকার ব্যাপার, কারণ নতুন মানে খালি যে বয়সে নতুন তা না, নতুনের আরেকটা মানে হচ্ছে অপরীক্ষিত। আর লেখালেখি এমন একটা ব্যাপার যে এটা যদি অপরীক্ষিত লেখা যদি পাঠকের কাছে পৌঁছায়, তাহলে পাঠকের মধ্যে নানা রকম বিরক্তি উদ্রেক ঘটে। তো অপরীক্ষিতদের সুযোগ দেওয়াটা তাই কঠিন। কিন্তু চিলেকোঠা প্রকাশনী দেখা যাচ্ছে তারা একটা প্রতিযোগিতার আয়োজন করে ক্ষান্ত হচ্ছে না। তাদের সম্পাদনা পরিষদ আছে, তাদের নিজস্ব মতামত সমৃদ্ধ করছে লেখকদেরকে। আমার মনে হয় এটা বাংলাদেশের প্রেক্ষিতে একটা মানে বলবার মতো কাজ। আমরা যদি এই আয়োজনটাকে আরো বিস্তৃত করে দেখি, সেই ক্ষেত্রে সেটা আমাদের লেখক তৈরিতে সহায়কই হবে। আমরা এখানে খারাপ কিছু তো এর মধ্যে উঠে আসবে না। কথা বলেছেন আমাদের সাথে সজীব, তিনি একটা খুবই সমসাময়িক সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, যে বইয়ের প্রচার। এখন নানা ধরনের মাধ্যম মানুষের সামনে, অনলাইন আমাদের জীবনকে এতটা আক্রান্ত করে ফেলেছে যে কোনো বিষয় না চাইতে অনেক রকম তথ্য আমাদের সামনে এসে ভিড় করে। এখন এতগুলো ভিড়ের মাঝে, এই কোলাহলের মাঝে আমরা আসলে নিজেদের পছন্দের গল্প বা ভালো গল্প বা ভালো বইয়ের সন্ধান কোথায় পাবো, এইটার দায়িত্বটা আসলে অনেকাংশেই পাঠকের উপরে। এবং এখন যেটা হয়েছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম জনিত কারণে বেশ কিছু বুদবুদ সৃষ্টি হয়েছে। মানে ধরা যাক যে লোকটা মোহাম্মদপুরে বসে আছে, তার ধারণা মোহাম্মদপুরের ওই বৃত্তটাই হচ্ছে পৃথিবীর মানে সবচেয়ে বড় সাহিত্য বিশারদ এখানে বসে থাকে। মানে যে ইয়ং ম্যানস ফকিরা গুলো বসে থাকে, যে লিভারপুলে বসে থাকে, দুজনের ধারণাই একই, যে তার বন্ধুরা যারা, তারাই হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্য বোদ্ধা। তো এই জায়গাটাতে পাঠকের হইতে হবে একটু উদার। আমি এই দেশের বই পড়বো, এই দেশের বই পড়বো না, এই লেখকের বই পড়বো, এই লেখকের বই পড়বো না, এই গোত্রের লেখ অনুসরণ করবো, এই গোত্রের লেখ অনুসরণ করবো না, এটা আদতে একটা খুবই, আমার মনে হয় এটা একটা খুবই ক্ষতিকর অভ্যাস আর কি। আপনার পাঠকের পৃথিবী তো শেষ নাই। আমি বিভাজন করবেন, আপনার লেখা তত বিভাজিত হয়ে যাবে। আমার মনে হয় যে নতুন যেসব লেখক লিখতে চান বা এমনকি পুরাতন যেসব লেখক লিখতে চান, তারা আপনি তুমির বিভাজনে যেতে চান না। লেখার মানে হচ্ছে আমাকে আমরা করে তোলা, আমার গল্পটাকে দ্বিতীয় কারো গল্পের মতো করে বলা, দ্বিতীয় কারো গল্পকে আমার গল্পের মতো করে বলা। তো শেষ করবো আসলে নতুনদেরকে একটা শুভেচ্ছা জানিয়ে। পুরস্কার পাওয়া মানে তো আসলে দায়িত্ব বেড়ে যাওয়া। তো আমার খুবই প্রিয় লেখকদের একজন কাজী আনোয়ার হোসেন, বাংলা ভাষা সেটা সম্পাদকদের একজন বলে মনে করি আমি তাকে। তিনি তার জীবদ্দশায় কোনো পুরস্কার পান নাই। তো আজকের এখানে যারা নতুন লেখক পুরস্কৃত হয়েছেন, তাদের ভাগ্য তো অবশ্যই ভালো কাজীদের চাইতে, যে আপনারা পুরস্কৃত হয়েছেন। অন্তত কোনো পাঠক আপনাদের লেখা পড়ে আনন্দিত বোধ করছে, সেটার সাথে সংযুক্তি বোধ করতে পেরেছে। আপনার জন্য শুভকামনা, এবং আশা করি ভবিষ্যতে আমরা আপনাদের কাছ থেকে চমৎকার কিছু লেখা পাবো। চিলেকোঠাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি সুমন মোড়লকে, যিনি আমাদের মাঝে সঠিক সময়ে উপস্থিত হতে পারেননি তখন, যিনি চিলেকোঠার বইগুলোকে পাঠকের নিকট গ্রহণযোগ্য করে তোলার পেছনের অন্যতম কারিগর, চিলেকোঠার সম্পাদনা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব সুমন মোড়ল।
তাকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি ক্ষমা চাই করছি, আসলে শুরুতে আমার কথা বলবার কথা ছিল কিন্তু সঠিক সময়ে পৌঁছতে না পারে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আজকে চিলেকোঠা আয়োজিত নক্ষত্রের খোঁজে 2023 এই যে পাণ্ডুলিপি প্রতিযোগিতা, এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, চিলেকোঠা প্রকাশনের সম্মানিত প্রকাশক উপদেষ্টা এবং লেখক বৃন্দ যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আসলে চিন্তা করছিলাম যে আমি যেহেতু পরে এসেছি আমাকে তো কিছু বলতে হবে, তো আমি আসলে কি নিয়ে যেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আমি দেখলাম যে কথা সাহিত্যিক সুমন বিজন ইতিমধ্যে সেই প্রসঙ্গটা টেনে নিয়ে এসছেন যে চিলেকোঠা প্রকাশনী তাদের প্রকাশনার যাত্রায় সবসময় তরুণদেরকে প্রাধান্য দিয়ে তাদের এই যে প্রকাশনার কর্মকাণ্ড পরিচালনা করছেন। তো এইটা যদি আমরা একটু কমার্শিয়ালি চিন্তা করি তাহলে আজকের বর্তমান সময়ে এটা খুবই অলাভজনক একটি প্রক্রিয়া বা প্রজেক্ট যদি আমরা বলি, কারণ আমরা সাধারণত যখন কোনো বই পড়ার কথা চিন্তা করি তাহলে আমরা যেসব লেখকদের দ্বারা ইনফ্লুয়েন্সড হই সেসব লেখকদের বই সাধারণত আমরা পড়ি। তো আজকে চিলেকোঠা যেসব তরুণ লেখকদেরকে নিয়ে কাজ করছেন, খুব খেয়াল করলে দেখা যাবে যে আমরা যখন বই কিনতে যাই তখন তরুণ লেখকদেরকে সেভাবে আমরা আসলে প্রায়োরিটিতে নিয়ে আসি না, কিন্তু তারপরেও চিলেকোঠা কেন এই কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছে, কারণ আজকে যারা তরুণ তারা একসময় নিশ্চয়ই পরিণত হবে। ফলে চিলেকোঠা যে সুদূর প্রসারী যে চিন্তার জায়গা থেকে তরুণদেরকে প্রাধান্য দিয়ে এই যে প্রকাশনার কাজগুলো করে যাচ্ছেন। আমি ইতিমধ্যে 2 বছর ধরে চিলেকোঠার সঙ্গে কাজের সম্পর্ক আমার, তো আমি সেখানে দেখেছি যে আজকে তরুণ লেখক হলেও বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে কিন্তু তারা এক একজন এক এক ভাবে কন্ট্রিবিউট করছে। ফলে চিলেকোঠা যে পদক্ষেপ গ্রহণ করছে এবং আপনারা লেখক যারা আছেন তারা যদি এভাবে চিলেকোঠার সঙ্গে থাকেন তাহলে নিঃসন্দেহে লেখক এবং প্রকাশকের মেলবন্ধনে, প্রকাশনার মেলবন্ধনে চিলেকোঠা এবং আপনাদের লেখা আরো বেশি সুদূর প্রসারী হবে। এবং একই সঙ্গে আজকে যারা পুরস্কার প্রাপ্ত হলেন এইটা কিন্তু লেখক হিসাবে এক ধরনের দায়বদ্ধতা আপনাদের বেড়ে যায় সোসাইটির প্রতি। সেই জায়গা থেকে লেখকরা সামনের দিনে আরো বেশি দায়বদ্ধ ভাবে লেখার চেষ্টা করবেন, কারণ আমরা বর্তমান সময়ে দেখবো যে এখানে কিন্তু বিষয় বৈচিত্র্য রয়েছে প্রচুর। ফলে তরুণ যারা আছেন তারা ঠিক এই সময়ে আজকে দুনিয়াটাকে যেভাবে দেখছেন এইটা যদি একইভাবে পাঠককেও দেখাতে পারেন তার চেয়ে চমৎকার বিষয় আসলে নেই। ফলে চিলেকোঠার এই যে যাত্রা এবং চিলেকোঠার যে পদক্ষেপ এটা আরো বেশি সাফল্যমণ্ডিত হোক। আজকে পুরস্কার প্রাপ্ত সকল লেখককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং চিলেকোঠার আয়োজনের সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবার আমি আমাদের সামনে ডেকে নিচ্ছি বক্তব্য রাখার জন্য আমাদের সম্মানিত বিশেষ অতিথি রেদওয়ান খান। উল্লেখ্য তিনি শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে 2022 সালে মধুবাজ উপন্যাসের জন্য চিলেকোঠার সম্মাননা পেয়েছিলেন। রেদওয়ান খানের জন্য একটি করতালি। আসসালামু আলাইকুম। মানে আমি আসার সাথে সাথে আক্তার ভাই আর ইসরাত আপু আমাকে ওইখানে বসিয়ে দিলেন, এটা কেন করলেন আমি ঠিক জানি না। আমি এর জন্য একদমই প্রস্তুত ছিলাম না, তবে সুমন্ত জায়েদের গল্প নিয়ে আজকে আলোচনা হবে এটা আমি পিছনের সারিতে বসে শুনবো এই আশাটা মনের মধ্যে ছিল। যাই হোক, ভালো লাগছে আপনাদের সবাইকে এখানে একত্রে দেখতে পেয়ে। সুমন্ত জায়েদের সাথে আমার পরিচয় আগে ছিল না ব্যক্তিগতভাবে, মেলায় যখন ওনার বইটা আসলো তখন সংগ্রহ করলাম এবং আমি বইটা পড়লাম। একবার না 2 বার পড়ছি। আজকেও আসার আগে প্রথম গল্পটা আরেকবার পড়ছি। উনি একটা কথা বলছেন একটু আগে ওনার বক্তব্যে যে এই সময়ের গল্প কেমন হওয়া উচিত, এই ধরনের একটা কথা বলছিলেন। ওনার গল্পগুলো পড়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ, মানে একটু ভিন্ন ধরনের লিখছেন উনি এবং এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আর চিলেকোঠাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা এর আগে আয়োজন করছে, এবার আয়োজন করলো, সামনেও হয়তো আয়োজন করবে। তাদেরকে আমি একবার অনুরোধ করছিলাম যে
এটাকে যেন প্রতিযোগিতা শব্দটা যেন বাদ দিয়ে দেয় তারা। তারা সম্ভবত সেটা বাদ দিয়েছে, এবার সম্ভবত করছে সম্মাননা, চিলেকোঠা সাহিত্য সম্মাননা এই জাতীয় করছে। কারণ প্রতিযোগিতা শব্দটা আমি পার্সোনালি পছন্দ করি না, আমার এই বয়সে এসে তো আরো অপছন্দ। প্রতিযোগিতার ভিতরে একটা ছাত্র ছাত্র ভাব থাকে, কেমন একটা ব্যাপার থাকে। তো মনে হচ্ছে যে সাহিত্য যেহেতু করছে, সাহিত্য জিনিসগুলো আসলে সিরিয়াস। আর গল্প নিয়ে যারা কাজ করছেন তারা তো আমি মনে করি খুবই সিরিয়াস, জীবনকে তারা ভিন্নভাবে দেখছেন। যাই হোক, সুমন্ত, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। আগে তো মেলায় জানাইছি, কিন্তু এবার অনুষ্ঠানে জানাচ্ছি। আপনার গল্প আমার ভালো লেগেছে এবং গল্পের ওনার বৈশিষ্ট্য, অন্যরা পড়ছেন কিনা আমি জানি না, ওনার গল্পের বৈশিষ্ট্য একটা আমার খুবই চমৎকার লাগছে যে উনি একটা কল্পনা জাদু বাস্তবতার ভিতর দিয়ে সম্ভবত হাঁটতে চাচ্ছেন, এরকম আমার মনে হয়েছে। আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয়েছে এরকম যে উনি মানে গল্পের ফর্মকে উনি ভাঙতে চাচ্ছেন। এটা একটু ব্যতিক্রমী। যেমন আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমরা রোমেনা অপাস পড়তাম, আমরা যখন বড় হচ্ছিলাম আমরা তারাশঙ্কর পড়তেছিলাম, তারপরে কমলকুমার মজুমদার পড়ছি। তো তখন যে লেখকের লেখা পড়ছিলাম তখনই আমার মনে হতো যে গল্প বোধহয় এরকমই হওয়া উচিত। রোমেনা বাজার একটা বই পড়ে আমি চোখে পানি ফেলছিলাম, মনে হচ্ছে এরকম যদি একটা গল্প লিখতে পারতাম। গল্পের শেষ দৃশ্যে নায়ক নায়িকা দুজনেই একেবারে মারা যায়, তারপরে ভীষণ কান্নাকাটি হলো। তো তখন মনে হচ্ছিল যে এরকমই গল্প হওয়া উচিত। কিন্তু যখন আবার কমল কুমার মজুমদার পড়লাম, কমল কুমার মজুমদার পড়ার সময় আমার মনে হচ্ছে গল্প এত কঠিন হয় কি করে, মানে আমি শব্দের ভিতরে ঢুকতে পারছি না, বাক্যের ভিতরে ঢুকতে পারছি না। কিন্তু যখন আবার এটার আনন্দের ভিতরে ঢুকতে আমি সক্ষম হইলাম তখন আমার মনে হলো যে গল্পগুলো মনে হয় এরকমই হওয়া উচিত। আবার এক সময় আমি পড়তাম হলো আপনার রামকৃষ্ণ পরমহংসের উপরে আমার একটু পড়াশোনা আছে, ওনার জীবনটা আমার খুব ভালো লাগছিল। তো ওনার যে জীবন ভাষ্যগুলো আমি পড়তাম তখন আমার মনে হতো যে মানুষের জীবন বোধহয় এরকমই হওয়া উচিত। যাই হোক, গল্পকারদের কি দায় বোধ আছে না আছে সেই বিষয়ে আমার মনে হয় জীবনকে এক একজন এক একভাবে দেখে, তার গল্পগুলো ওরকমই হবে। উনি যেভাবে ওনার সময়কে দেখছেন, উনি যেভাবে ওনার মানুষকে দেখছেন, উনি যেভাবে ওই যে রাজনীতিতে উনি বসবাস করছেন, রাজনীতি ওনাকে যেভাবে ছুঁয়ে যাচ্ছে, প্রেম যেভাবে ওনাকে ছুঁয়ে যাচ্ছে, অথবা কোনো হতাশা ওনাকে ছুঁয়ে যাচ্ছে, অথবা কোনো ভীষণ প্রাপ্তি তাকে ছুঁয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসকে উনি ওনার দৃষ্টিভঙ্গিতে উনি লিখছেন এবং ওনার ভাষার স্টাইলও উনি নির্মাণ করবেন। এটা আমার মনে হয় গল্পকারদের গল্প হওয়া উচিত। আজকে চিলেকোঠায় আমি মানে আসবো, এটা যেমন একটা ব্যাপার ছিল, বহু তারও আগে 5 তারিখে আমি এখানে আসবোই, কারণ বাতিঘর আমাকে দাওয়াত দিছিল। দাওয়াত মানে আমার একটা অর্ডার ছিল, সেটাকে আত্মপ্রচার করে যাই। কীর্তিবাস, কীর্তিবাস এই সংখ্যাটাই আমার লেখা আছে। তো আজকেই সেটা আমাকে কালেকশন করতে আসতে বলছিল তারা, যে আপনি এসে নিয়ে যান, আপনার এটা আমরা রেখে দিয়েছি। তা আপনারা যাদের সুযোগ হবে, কীর্তিবাস মার্চ 1 মার্চ সংখ্যায় আমার লেখা আছে। আর যারা লিখছেন তারা শুধুমাত্র বই বের করবেন এটা আমি মনে করি না। আমি মনে করি যে তাদের উচিত হবে ভালো ভালো পত্রিকাগুলোতে তাদের লেখাগুলো দেওয়া। তাইলে বই যেমন পাঠকের কাছে যাচ্ছে, আজকাল তো অনেক কি বলে এটাকে, যে সোশ্যাল মিডিয়া অনেক হয়েছে, সেখানে আমরা নানাভাবে নিজেকে প্রচার করছি, নিজেকে যুক্ত করছি। কিন্তু একই সঙ্গে আমার কাছে একটুখানি, আমি কি একটু ব্যাকডেটেড কিনা জানি না, আমার কাছে প্রিন্ট মিডিয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা স্থায়ীভাবে থেকে যায়, থাকবে এবং একদিন এগুলো নিয়ে গবেষণা হবে। আর ফেসবুকে যে সমস্ত জিনিস আমরা দেখছি অনবরত আমার চোখের সামনে আসছে, অনবরত সে চলে যাচ্ছে, একটু করে আমি আবার ভুলে যাচ্ছি, এরকম আমার মনে হচ্ছে। এটা এখনকার সময়, এটা একটা ট্রেন্ড, কিন্তু এটা চেঞ্জ হবে আমার মনে হচ্ছে। আমরা আমাদের এরকম স্থায়ী জায়গাগুলোতে আমাদের থাকা উচিত আমার মনে হয়। আক্তার ভাই, আপনি পিছনে বসে, মানে আমাকে এখানে বসে দিয়ে আপনি কিন্তু পিছনে বসে আছেন, সামনে আসেন নাই কেন? যাই হোক, এত সুন্দর আয়োজন করার জন্য আমি চিলেকোঠাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এডিটিং টিমে যারা আছে, আমি সত্যি খুব খুশি এবং আমার কাছে ভালো লেগেছে যারা এত সুন্দর, এত যত্ন করে তারা বই প্রকাশ করেছে এবং বইগুলো নির্ভুল করার জন্য তারা বারবার আমার সাথে তো যোগাযোগ করছিল। আমার সময় মানে আমি বলবো যে তারা বারবার আমার সাথে যোগাযোগ করছিল, বিশেষ করে লেখাটার স্টাইল নিয়ে, বা কোনো জায়গায় যেমন আমার লেখার ভিতরে কোনো একটা গান বোধহয় ছিল ইংরেজি নাকি, আমাকে বলা হচ্ছিল যে এটা কি আসলে থাকবে না থাকবে না, এই যে যোগাযোগ করা। তারপরে প্রচ্ছদের ব্যাপারে বারবার আমার সাথে যোগাযোগ করা হয়েছিল যে প্রচ্ছদটা আমরা এরকম দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে কিনা, আমি আবার পরামর্শ দিচ্ছি। এই যে যোগাযোগ নিচ্ছি এখনকার, এবার যারা পেলেন তাদের সাথে এই যোগাযোগগুলো করা হয়েছে। এডিটিং টিম অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে। আর আমার গল্পটার একটু ইতিহাস বলে যাই, যেহেতু পাইছি,
সেটা হলো যে আমি আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইনি। হ্যাঁ, আমার গল্প উপন্যাস যেটা, সেটা 2টা প্রকাশনী নিয়েছিল। নেওয়ার পরে একটা প্রকাশনী আমাকে কথা দিয়েছিল যে আপনার বইটা আমরা বের করবো। তো যে কোনো কারণে হয়তো তারা করতে পারে নাই, সেটা চট্টগ্রামের একটা প্রকাশক ছিল। তো তারা পরবর্তীতে তারা আমার সাথে সমস্ত যোগাযোগ যখন বন্ধ করে দেয়, আমি একটু হতাশ হয়ে গেছি। আমি এতদিন অপেক্ষা করলাম, আমার গল্পটা তো তারা প্রকাশ করলো না। তখন এই বিজ্ঞাপনটা আমার চোখে আসাটা সঙ্গে সঙ্গে আমি ঠিক আছে পাঠিয়ে দিই। তো এটা এইভাবে হয়তো ক্লিক করে গেছে, সেটা ভালো লাগছে। আপনাদের সাথে আমি পরিচিত হতে পারছি। আর এই সুযোগে বলে রাখি, আমি সবসময় একটু পিছনে থাকার লোক, আমার কথাবার্তা এলোমেলো হয়, আমি মঞ্চে কখনোই কথা বলতে পারি না। আপনারা ক্ষমা করবেন আমার কথাবার্তা ভুলভ্রান্তি বলে। আর যারা লিখছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং চিলেকোঠার উপর এখন আমাদের দাবি এখন যে আপনারা বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে আপনারা আরো সামনে নিয়ে যাবেন, নতুনদেরকে সামনে আনবেন। এবং শুধু নতুন বলতে আমি অল্প বয়সী থেকে বোঝাচ্ছি না, নতুন বলতে আমার বয়সী যে নতুন লিখছে তাকেও আমি কিন্তু বলতে চাচ্ছি যে যার বয়স 50, 60, 70, তিনিও কিন্তু হয়তো নতুন করে কিছু একটা লিখছেন যেটা বাংলা সাহিত্যে নতুন আলোচনার সূত্রপাত হতে পারে। তাহলে তাদেরকেও যেন আনা হয়। সেক্ষেত্রে বয়সটা উঠিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। আমি জানি না এটাতে কি বয়স ছিল, কি ছিল না? হ্যাঁ, বয়সটা উঠিয়ে দেওয়া উচিত আমার মতে। তার অনেকে বলে যে 40 ঊর্ধ্ব হওয়া, 40 ঊর্ধ্ব, 30 ঊর্ধ্ব, 35 ঊর্ধ্ব, এরকম বলে। এটা কিন্তু আমার মনে হয় এক ধরনের ডিসক্রিমিনেশন। ক্রিয়েটিভ যারা, তাদের এটা হওয়া উচিত না। তো যাই হোক, খুব ভালো লাগলো। সুবন্ধু জায়েদের জন্য অনেক ভালোবাসা। আর নতুন আরো আপুর বইও আমি পড়ছি। আর অন্যদের বই অবশ্য নতুন যারা লিখছে তাদেরটা নেই নাই, আমি নিব, একটা করে নিব, পড়বো। এবং আশা করি আমি নিজে সমৃদ্ধ হব। আপনারাও আমার বইটা একটু উল্টে পাল্টে দেখলে আমার ভালো লাগবে। অশেষ ধন্যবাদ। কৃত্তিবাসে লিখবেন আপনারা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক রেদওয়ান খান আপনার চিত্তাকর্ষক বক্তব্যের জন্য। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত প্রধান অতিথি, সম্পাদক বাতিঘর জনাব মোজাম্মেল মাহমুদ। একটি করতালি হয়ে যাক আমাদের প্রধান অতিথির জন্য। খুব সুন্দর উপস্থাপনা করছেন প্রকৃতি, তার জন্য একটা করতালি হোক। চিলেকোঠা সাহিত্য সম্মাননা নক্ষত্রের খুঁজে 2023। আমি আসলে সবাই কথা বলে ফেলেছেন, তো আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে সাহিত্য জিনিসটা মনে হয় খুব কাক্ষটা জিনিস। আমরা সবাই এতক্ষণ খুব গোমরা মুখে সবাই বসেছিলাম, একদম শটান পেট টান টান করে বসেছিলাম। আমিও খুব ভালো করে না হাসতে পারছিলাম, না পাশের জনের সাথে একটু কথা যে বলবো সেটা যেন সবাই না শুনে, একদম গম্ভীর হয়ে বসেছিলাম। কিন্তু আমার কাছে সাহিত্য আসলে এরকম গম্ভীর জিনিস না। সাহিত্যটা আমি কিছু কথা বলতে চাই বা আমার মনে হয়েছে আমি কিছু কথা বলতে পারি, সেটা আমি লিখে ফেললাম, কাউকে পড়ালাম, তার যদি ভালো লাগে সেটা সাহিত্য। এখন এই যে গল্প বলা বা কথা বলা, এটাই একদম শিশু থেকে যখন মানুষ তার নিজের অনুভূতি প্রকাশ করতে শিখেছে তখন থেকে এটাই হয়ে এসেছে। সেটা নানা ফর্ম তৈরি হয়েছে। আগে ছবি আঁকতো, তারপরে লেখা শুরু হলো, বই হলো, সিনেমা হলো, এখন ফেসবুক হলো, এখন ভিডিও হচ্ছে। সবই কিন্তু মানুষের সেই গল্প বলাটাই। গল্প বলতে আসলে নিজের কিছু বলার কথা ছিল সেটাই। কেউ গল্পের মতো করে বলছেন, কেউ প্রবন্ধের মতো করে বলছেন, কেউ নাটক হিসেবে বলছেন, আবার কেউ ছবি তুলে বলছেন। এই যে এখানে শুরু থেকে অনেক ছবি তোলা হলো, সেটাও কিন্তু গল্প, সেটাও কিন্তু কাহিনী। আমরা যারা এই ছবিগুলো কালেক্ট করতে পারবো, আমরা ফেসবুকে আমাদের পোস্ট দেব যে দেখো আমি আজকে এই অনুষ্ঠানে গেছিলাম। লোকজন বাহবা দেবে, কেউ বলবে অভিনন্দন, কেউ বলবে শুভেচ্ছা, কেউ বলবে খুব ভালো লাগছে, কেউ বলবে যে তোমার এইভাবে কথা বলাটা ঠিক হয় নাই। সবই অনুভূতি, আমরা সবাই অনুভূতি প্রকাশ করি। এখন
আমরা যেটা আমি যেটা দেখি সাহিত্য করতে গিয়ে অনেকেই খুব সিরিয়াস হয়ে যায়। অনেকের মধ্যে সাহিত্য করতে গিয়ে দেশ উদ্ধারের ভূত চাপে, যে দেশের ভালো করার সকল দায় আমার কাঁধে নিয়ে নিয়েছি, আমি সেই ভালো যেন অবশ্যই করতে পারি। ও কে কোন দিকে কি চুরি করছে, কি ডাকাতি করছে, কে কোন দিকে কাকে মারছে, সবই আমাকে খুব কঠিন ভাবে মনে রাখতে হবে এবং আমি সেগুলো সাহিত্যে নিয়ে আসবো। কিন্তু আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করতে যান, সেটা কিছু একটা হবে, হয়তো সাহিত্যও হবে, কিন্তু শেষ পর্যন্ত পাঠক যদি যিনি পড়বেন, আপনার লেখাটা যিনি পড়বেন, তিনি যদি ধরে ফেলেন যে এখানে আমার একটা উদ্দেশ্য আছে, তাহলে সেটা তার ভালো লাগবে না। আমার কাছে সাহিত্য জিনিসটা হচ্ছে শিশুকে গল্প শোনানোর মতো, শিশুর সাথে কথা বলার মতো। একটা শিশু সে খুব বেশি কিছু চায় না, সে একটু হাসতে পারবে, সে একটু আনন্দ পাবে, ওটুকুই তার প্রয়োজন। এখন তাকে যদি আমরা কঠিন কঠিন জিনিস বলি, তাহলে সে কিন্তু সেটা মনোযোগ দিয়ে শুনবে না। আমরা তো শিশুর সাথে কথা বলে আমরা নিজেরাকে শিশু হয়ে যাই না? আমরা তার সাথে খেলি, তার সাথে হাতি ঘোড়া সবই তো খেলি। কিন্তু যখন আমি সাহিত্য রচনা করতে যাই, কবিতা লিখতে যাই বা উপন্যাস লিখতে যাই, তখন তো আমাকে তো কঠিন হয়ে যেতে হবে। আমাকে সম্ভবত রিদওয়ান খান বলেছেন, কমল কুমার মজুমদার খুব বড় সাহিত্যিক, তিনি অনেক নিরীক্ষা করেছেন তার ভাষাটা তৈরি করার জন্য, সেটা অবশ্যই হয়তো গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তার ভাষার মধ্যে আসলে ঢুকতে পারি না। আমি এত কষ্ট করে কেন বলতে যাব? আমি তো কিছু আনন্দ পেতে পাওয়ার জন্য সাহিত্য পড়তে এসেছি। এখন কষ্ট যদি আপনি পাঠককে দিতে চান, আপনি দিতে পারেন, সেই সুযোগ আপনার আছে, স্বাধীনতা আপনার আছে। পাঠক কর্তৃক নেবে, সেটা পাঠকের বিষয়। এখন পাঠককে, সেই পাঠকটাকে আমি, আপনি, আমরা সবাই মিলে পাঠক। আমরা এক একজন এক এক রকম। আমরা দেখেন একটা পরিবারের মধ্যে আমরা যত মানুষ থাকি, বাইরের লোকের ধারণা হতে পারে যে এই পরিবারের এই হচ্ছে বৈশিষ্ট্য। আমরা বলি যে পরিবারের লোক খুব খারাপ, একদম গড়পড়তা বলে দিই। কিন্তু দেখেন সেই প্রত্যেকটা পরিবারের ভিতরে কিন্তু ভিতরে ভাইয়ের সাথে বোনের সমস্যা, ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা, এই বউয়ের সাথে ওই বউয়ের সমস্যা, বউয়ের সাথে শাশুড়ির সমস্যা। এখন এই প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব ভাবনা, বৈশিষ্ট্য, স্বভাব সবই আছে। আমার গল্প বললে সবার কথা তো মনে রাখতে পারবো না, কিন্তু আমার যেন ইচ্ছে থাকে, টার্গেট থাকে, বা কিছুই না থাকে, যে আমি শুধু আমার কথাটা বলবো, যার পছন্দ হবে হোক, তার ভালো লাগবে। এটা হয়তো অনেকে আপত্তি করবেন, যারা সাহিত্যকে খুব সিরিয়াসলি নেন তারা হয়তো আপত্তি করবেন। শেষ পর্যন্ত আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, আপনি আপনার গল্পটা আপনার মতো করে বলে যান। কবিতা হলে কবিতাটা আমার মতো করে বলে যান, উপন্যাস হলে উপন্যাস, নাটক হলে নাটক, একটা ভিডিও সেটা, একটা ফেসবুকের 3 লাইনের একটা পোস্ট, 2 শব্দের একটা পোস্ট, সেগুলো আপনি আপনার মতো করে বলে যান। কে কি ভাবলো, কে কি ভালো বললো, কে কি খারাপ বললো, সেটা আপনি অত গুরুত্ব না দিলেও আমার মনে হয় ভালো। কারণটা হচ্ছে মানুষের কোনটা পছন্দ করছে না করছে সেটা খুব জটিল জিনিস। ধরেন ভোট, আমাদের দেশে ভোট হয় না, আমাদের দেশের ভোট একরকম, ইউরোপের ভোট আর একরকম। আমরা আমাদের দেশের যে ভোট, আমরা এখন অনেকে বলি যে আমাদের দেশে সুষ্ঠু ভোট হয় না, আমার ভোট আমি দিতে পারি না। তারপরে কিছু মানুষ ইলেক্টেড হয়ে যায়, আমরা তাদেরকে বলি নির্বাচিত। 3 লাখ ভোটার 50,000 বা 30,000 ভোটার ভোট দিল, তারপর 5,000 ভোটে জিতে গেল। এখন মতামতটা আসলে কি, মানুষের যে পছন্দ করা না করাটা কি? আমরা যে ভোট দিই না অনেকে, আমরা কি আসলে কাউকে পছন্দ করি না?
করি তারপরও দিই, তাহলে ভোট আমি কেন দেবো? এই ভোটে দিয়ে কি হবে? তো মানুষের পছন্দ অপছন্দটা আপনি খুব বেশি বড় করে না দেখেন, পছন্দটা আপনি করেন। আমি আমি অনেককে বলি যে আমরা আসলে যা করি আপনার সাথে আমার সম্পর্কটা কতটুকু সেটার উপর ভিত্তি করে করি। আপনার সাথে যখন আমি কথা বলি আপনি আমার কথাটা পছন্দ করছেন কিনা সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়। আপনি যদি পছন্দ না করেন তাহলে হয়তো না। এখন আমরা যাদের চারপাশে দেখি, বন্ধু আত্মীয় বা অগ্রজ জুনিয়র, এই তাদের প্রত্যেকের সাথে সম্পর্কগুলো আপনার সাথে কেমন সেটার ভিত্তিতেই আপনি নিজেকে, আপনার চিন্তাটাকে ঝালাই করে নিতে পারেন। আপনি 10 জন আমার পরিচিত মানুষ, তার মধ্যে হয়তো 5 জন আপনাকে পছন্দ করলো, 5 জন করলো না। সেই 5 জন কেন করলো না সেটাও আপনাকে বুঝতে হবে, 5 জন কেন করলো সেটাও আপনাকে বুঝতে হবে। আমি ওই 5 জন যারা পছন্দ করছে না তাদেরকে মাথায় নিয়ে যদি আপনি কাজ করতে চান, সবচেয়ে ভালো হয় সেটা যে তারা আমাকে কেন পছন্দ করছেন সেটা একটু আমি ভাবি, আমার লেখাটা কেন পাঠক পছন্দ করছে না সেটা একটু আমি ভাবি, আমার লেখাটা কেন ভালো বলছে না সেটা একটু আমি ভাবি। কারণ আমি যখন ভাবতে যাব তখন আমাকে বুঝতে হবে যে আমার লেখার মধ্যে আমার কমতিটা কোন জায়গায়, আমার কি কম আছে, আমার কি ভাষা জ্ঞান দুর্বল, আমার কি অভিজ্ঞতা নেই, আমার কি লেখার ইচ্ছা শক্তি নেই, আমি কি অলস। নিজের কাছে নিজের বোঝাপড়া যখন হয়ে যাবে তখন আমার লেখাটা কিন্তু বেরোবে। অনেক কথা বলে গেলাম না? হ্যাঁ? না, আমি আসলে একসময় প্রচুর কথা বলতে পারতাম। আমি উপস্থাপক বলেছেন আমি একসময় মাস্টারি করেছি। মাস্টারদের তো আসলে কথা বলার একটা ফ্লো থাকে। আমি গত 7 বছর ধরে আর মাস্টারি করি না। মাস্টারি না করার কারণে তখন থেকে আমি আসলে নিজেকে একটু গুটিয়ে দিয়েছি। খুব বেশি অনুষ্ঠান আদিতে যাই না, মানুষজনের সাথে খুব বেশি সম্পর্কও রাখি না। একদম কাজ যা করি সেটাও নিরিবিলি কাজ, খুব বেশি লোকজনের সাথে ওখানে কথাবার্তা হয় না, ফলে কথাবার্তা বলার উদ্দেশ্য কমে গেছে। আচ্ছা, যেটা বড় বিষয় যে সবাই এত কথা বলার পরে আমার কথা বলার মতো, আমার কথা শোনার মতো আপনাদের ধৈর্য আছে কিনা আমি আর জানি না। আমি চিলেকোঠাকে ধন্যবাদ জানাবো না শুভেচ্ছা জানাবো দুটোই। চিলেকোঠার যার মাথা থেকে এসছে সে আক্তার মাহমুদ, আমার খুব প্রিয় ভাজন, স্নেহভাজন। তাদের সাথে আমার দীর্ঘদিনের রিক্ততা, লেখালেখির সম্পর্ক। আপনারা শুনেছেন যে আমি একটা পত্রিকায়, আমি সাংবাদিকতাও করেছি, একটা পত্রিকায় একটা ফিচার পাতা সম্পাদনা করতাম। সেখানে প্রচুর নতুন নতুন লেখকদের লেখা ছাপিয়েছিলাম, ছোট ছোট লেখা, খুব বেশি বড় সব লেখা সেগুলো ছিল না, 500-600 শব্দের মধ্যে লেখা বেশিরভাগই হতো। তো প্রায় 680 জন হতো। আমার হাত দিয়ে অন্তত 100 ছেলে মেয়ের জীবনের প্রথম লেখা ছাপা হয়েছে। আমার নিজের মনে পড়ে আমার নিজের লেখা যখন প্রথম ছাপার অক্ষরে আমি দেখেছিলাম, সেই অনুভূতি সেটা আসলে কোনোদিন নেই, সেটা আমার গায়ে কাটা দিয়ে ওঠে। এখনো নিজের নাম যখন কোনো ছাপা কাগজে দেখি আমার খুব ভালো লাগে। তো আমি নিজে সেই আনন্দটা অনেককে দিতে চেয়েছি। তাদের মধ্যে 300 জন তো সবাই উঠে আসেনি, আক্তার মাহমুদের মতো কয়েকজন উঠে এসছে। আক্তার মাহমুদ সংখ্যাটা কিরকম হতে পারে যারা আমার হাত দিয়ে উঠে এসে লেখালেখিতে এখনো কোনোভাবে 50 হবে, আমি 10 জন ধরলাম।
10 জন 10 জন ছেলে মেয়ে লেখালেখি কেন্দ্রিক জীবন যাপন করছে, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো আমার এই যে আমি একটা পত্রিকার পাতা সম্পাদনা করতাম, সেটা আমার আনন্দ যেমন দিয়েছে, সবচেয়ে ক্ষতিও করেছে। সেই ক্ষতিটা হচ্ছে আমি একটা সম্পাদক বানিয়ে দিয়েছি। আরো লেখা যখন পড়তে যাই, আমাকে এডিট করে করে পড়তে হয়, যে এই লেখাটা, এই বাক্যটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, এই কাহিনীটা এই জায়গায় এসে এই মোচনটা দিতে পারলো না, শেষটা তো হলো না ঠিক মতো, বা শুরুটাই তো হলো না। এই চিন্তা করতে করতে আমি নিজে ভালো করে লিখতে পারলাম না। আমার সবচেয়ে বড় দুঃখ। আমি লিখি, খুব কম লিখতে পারি, এবং আমি লিখি একমাত্র কবিতা, সেটা খুব কম লোকে জানে, খুব কম ছাপাই, কম প্রকাশ করি। যা লিখে আমার খুব ভালো লাগে। বিপদে পড়ে গেলাম। আমার মুখস্থ থাকে না। আচ্ছা, আমার মোবাইল আছে, একটা বেশি নেই, আমি জানি না। হ্যাঁ, ওটা এখানে নেই ভাই, ওটা কোথায়? আমি দুঃখিত, একটু সময় নিচ্ছে, আমাকে ডিস্টার্ব করে দিয়েছে লেখাপড়া। একটা লোভও হচ্ছে যে সুযোগ যখন পেলাম একটা কবিতা শোনাই দিই। আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা। ওই ছোট্ট একটা কবিতা পড়ি, এর নাম হচ্ছে যাকে তুমি খুঁজে পেতে চেয়েছিলে। যাকে তুমি খুঁজে পেতে চেয়েছিলে, বইয়ের মলা খুলে অজস্র অক্ষরের ফাঁকে, তোমাকে সে ধরা কি দিয়েছে? শীত দ্বারা বেয়ে নেমে আসা ঘামে মধ্যরাতে লীন হয় দুবিন্দমান প্রেম। ভ্রমর প্রাসাদ ফুঁড়ে জন্ম নেওয়া এ কোন বৃক্ষ গ্রাস করে তোমাকে আমাকে? আনন্দের আতিশয্যে এ কেমন ত্রাস, মুহূর্তে ছড়িয়ে পড়ে এখানে ওখানে। দুহাতে শক্ত করে ছুঁয়েছি তোমার হাত, আমার আনত মুখ, তোমারও আনত মুখ। অনেক বৃষ্টি হলো, অনেক উচ্ছ্বাস, এসব মামুলি কথা, নিঃশ্বাসের ঘ্রাণ। কান পেতে শুনে শুনে ভোর হয়ে আসে। একটু কথা না বলি, যারা পুরস্কার জিতেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের প্রতি এবং সবার প্রতি আমার একটাই শুধু কথা থাকবে, যে আপনারা পড়বেন, যা কিছু পড়তে চায় ইচ্ছে করবে সেটা পড়বেন, যা কিছু দেখতে ইচ্ছে করবে সেটা দেখেন, যা কিছু শুনতে ইচ্ছে করবে সেটা শুনেন। কিন্তু
আমাদের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যা কিছু শুনতে চাইবেন না সেগুলো অনেক সময় আপনাকে শুনতে হবে, যা কিছু দেখতে চাইবেন না সেটা আপনাকে দেখতে হতে পারে, আর যা পড়তে চাইবেন না সেরকম কোন জিনিস আসলে নাই। আপনার খুব খারাপ একটা লেখা পড়েন, সেটা কেন খারাপ সেটা বোঝার চেষ্টা করেন। খুব অশ্লীল লেখা, সেটা কেন অশ্লীল সেটা বুঝে দেখেন আপনার। কারণ আসলে খারাপ বা ভালো, সুন্দর বা অসুন্দর, এই জিনিসটা আমাদের নিজেদের মন গড়া জিনিস। আমি যাকে সুন্দর বলবো সে সুন্দর, যাকে অসুন্দর বলছে তাকে অসুন্দর বলছে। কারণ আমি যখন এখান থেকে দেখছি, আমার সামনে আমি দেখছি অনেক মানুষ না, আপনি আপনি যখন দেখছেন শুধু 5 জন মানুষকে দেখতে পাচ্ছেন, তো আপনি বলছেন আমার সামনে শুধু 5 জন মানুষ, অথচ জায়গায় কি আমরা এখানে আছি, আমি বলছি এখানে অন্তত 30-40 জন মানুষ। সুতরাং আমার জায়গা থেকে আমি যা দেখি শুধু সেটাই বাস্তবতা না, বাস্তবতাটা যেটা আপনি দেখছেন না সেটাও, যেটা আপনি শুনতে চাচ্ছেন না সেটাও। কারণ আমরা রাস্তাঘাটে হাঁটার সময়, চলার সময় প্রচুর মানুষের গালিগালাজ শুনতে পাই না, আমরা কিন্তু বলতে জানি। সময় সুযোগ পেলে মানুষ রাগ হোক দুঃখ হলে মানুষ কিন্তু গালি দিয়ে ফেলে, কেউ বন্ধুকে দুষ্টমি করেও বলে। এখন এগুলো আমাদের সমাজের মধ্যে আছে। আপনি কোথায় বলবেন সেটা একটা বিষয়, আপনি কখন পড়বেন সেটা একটা বিষয়। আমি খুব খোলামেলা বলি, আমরা যখন অল্প বয়সে চলতি বই হতো, একদম রগা বই, আমরা পড়েছি, সেগুলো পড়েছি। এখন তখন হয়তো এক ধরনের করে পড়েছি, এখন পড়তে ভালো লাগে না, পড়ি না। কারণ ওখানে কি লেখা আছে, কি ধরনের কি লেখা হতে পারে এখন আমি জানি। তখন এক ধরনের ফ্যান্টাসি ছিল, পড়েছি, কিন্তু ওটা যদি আমি না পড়তাম তাহলে ওই জিনিসটা কি সেটা আমি জানতাম না। আমি যখন ওই ধরনের বই যখন শুনি আমি রিলেট করতে পারি যেটা আসলে এই জিনিসটা বলা হচ্ছে। সেজন্য বলুন, যা পাবেন একটু পড়বেন, ভালো লাগবে পড়ে ফেলবেন। আর যদি বলেন এটি টানছে না, সব পৃথিবীতে হাজার হাজার বই আছে, হাজার হাজার পড়ার জিনিস আছে, যেটা আপনাকে টানছে না সেটা দরকার। কিন্তু কোন কোন জিনিস আছে যেটা হয়তো আপনি ঢুকতে পারছেন না কিন্তু টানছে, সেটা কেমন হতে পারে। আমি অনেক কিছু ভুলে গেছি আমার জীবনের, সোহানের চিলে কোথায় সে পাই, তমিজের বাপ তো তমিজের বাপ, তার বাপের বাপ, দাদা 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 দাদা, কি একটা লাইন আছে না? এই পৃষ্ঠাটা, এই জায়গাটা বুঝতে আমার বহুদিন সময় লেগেছে, অন্তত 20 দিনের মতো। কারণ আমি প্রথম পৃষ্ঠাটা পড়লাম, ইন্টারেস্টিং লাগছে কিন্তু বুঝতে পারছি না, রেখে দিলাম। এরপরে আবার সপ্তাহখানেক পরে বললাম, মনে হচ্ছে বুঝতে পারছি কিন্তু এখন বুঝতে পারিনি। সে 300 বছর আগের কাহিনী বলছে, সেটা আমি 20 দিন পরে লিখে দিয়েছিলাম। এখন এই যে আমার বুঝতে পারছি না, কিন্তু আমি মজা পেয়েছি যে এখানে একটা কিছু আছে, আমাকে এটা বুঝতে হবে। তো বুঝতে না পারলে অনেক সময় যদি মজা পান, যদি আপনাকে টানে, করে ফেলবে। তো যাই হোক, অনেক মুরব্বী কথা বললাম, আর মুরব্বী কথা বলবো না। আমাদের সবাইকে ধন্যবাদ, চিলেকোঠাকে এরকম একটা একদম বইয়ের ভাষায় বললে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এখন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো এই কাজ আমি জানি। আমি যে একটা প্রকাশনা প্রতিষ্ঠানে আছি, একটা বই বের করে সেটা বিক্রি করে টাকা তুলে আনা, তার উপর আবার লেখকের সম্মানী দেওয়া খুব কঠিন কাজ। আবার পুরস্কার দেওয়া, এখানে একটা বই নিতে 30,000 টাকা। এখন এটা কতদিন চালিয়ে যাওয়া সম্ভব আমি জানি না, হয়তো বেশি দিন সম্ভব নাও হতে পারে, কারণ প্রত্যেকেরই সীমাবদ্ধতা থাকে, যার অনেক কিছু যার আছে তারও সীমাবদ্ধতা থাকে। কিন্তু নতুন যারা
তাদেরকে তুলে আনার যে কাজ, সেটা যে আনন্দ, সে আনন্দ আক্তার মাহমুদ এবং ইশরাক পাচ্ছে। আমার খুব এই জিনিসটা খুব ভালো লাগছে। ছেলেমেয়েরা থেকে আমার একটা বিশেষ পরামর্শ থাকবে, গ্রহণ করা না করা তাদের বিষয়ে। আগে প্রশ্ন করি, আচ্ছা এই যে পাণ্ডুলিপিগুলো নেওয়া হয়, এগুলো কি একদম নতুন লেখকের মানে লেখকের প্রথম পাণ্ডুলিপি? যাদের বই বেরিয়েছে তাদের পাণ্ডুলিপি নেওয়া হয়? আমার মনে হয় এটা হলে একটু ইয়ে হয়, ধরেন একজন প্রচুর লিখছে, তার নানা জায়গায় বই বের হয়েছে, তার সুযোগ আছে, তাকে আমার পুরস্কৃত করার মানে এই নতুনত্ব নতুনদের আনার যে জায়গা, সেখানে মনে হয় তাকে না আনলেও চলে। সুযোগ যে পেয়েছে, যার একটু পরিচিত হয়েছে বা যে সুযোগ পাচ্ছে নানান জায়গায়, তাকে প্রমোট করাটা আমার দিক থেকে আমি হলে দিতাম না। আমি তাকে দেব যে নতুন, হয়তো প্রথম বই বা দ্বিতীয় বই হতে পারে, কিন্তু যে ভালো লিখছে, নতুন লেখক, যার মধ্যে সম্ভাবনা আছে, এখন হয়তো সবকিছু ভালো হয়ে উঠছে না, কিন্তু সম্ভাবনা যার আছে তাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। যার একাধিক বই বের হয়ে গেছে, তা তো রাস্তাঘাট সব চিনে, তাই না? এটা আমার নিজের ওপিনিয়ন। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। আমার এই এলোমেলো কথা শোনানোর জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের মাননীয় সম্পাদক বাতিঘর মোজাম্মেল মাহমুদের প্রতি। আপনার বক্তব্যে আমাদের শেখার অনেক কিছু থাকে এবং অনেক কিছু আছে, বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। আমি একটু বলি, আমি গতবারও নক্ষত্রের খোঁজে 2022 এটার উপস্থাপনা করেছিলাম। তো সেবারও আমাদের মাঝে মোজাম্মেল মাহমুদ ছিলেন প্রধান অতিথি হিসেবে। তো আমার নাম প্রকৃতি, আপনারা জেনেছেন অবশ্যই। তো তখন আমাদের প্রোগ্রাম শেষে যখন স্যারের সাথে আমার কথা হয়েছিল, স্যার আমাকে আবার জিজ্ঞাসা করেছিলেন যে তোমার নাম কি। তার বলেছিলাম প্রকৃতি। তো স্যার তখন আমাকে বলেছিলেন যে তোমার নামটা খুব সুন্দর, এবং এটা আমার কাছে খুব ভালো লাগার ব্যাপার ছিল যে স্যার আমাকে বলেছিলেন যে তার মেয়ের নামও প্রকৃতি রাখতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে সেটা রাখতে পারেনি। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিল তখন যে আমার নাম প্রকৃতি। ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। অবশেষে আমরা একদম কাঙ্ক্ষিত মুহূর্তে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আমি অনুরোধ করব অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিদের বিজয়ী লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথমেই আমাদের কাছে আসবেন এনাম মুর্তজা। এক প্লেট বিরিয়ানি কেন্দ্র করে কিছু দ্বারপাকের অমর আগ্রাসন নামের গল্প গ্রন্থের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। এনাম মুর্তজার জন্য একটি করতালি হবে। অনেক অভিনন্দন আপনাকে এনাম মুর্তজা। করতালি হয়ে যায় আরেকবার। অনেক অভিনন্দন আপনাকে এনাম মুর্তজা। এবার আমি ডেকে নিচ্ছি আসমাউল হুসনা সঞ্চিতাকে। সেটেলমেন্ট 37 শিরোনামের সায়েন্স ফিকশনের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। করতালি হয়ে যাক সঞ্চিতার জন্য। অনেক অভিনন্দন আপনাকে সঞ্চিতা। আমি এবার ডেকে নিচ্ছি সুমন্ত জাহিদকে তার পুরস্কার গ্রহণ করার জন্য। তিনি আজকে আমাদের চিলেকোঠা পাবলিকেশনের নক্ষত্রের খোঁজে 2023 প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পাণ্ডুলিপি পুরস্কার পেতে যাচ্ছেন। একটি করতালি হয়ে যাক সুমন্ত জাহিদের জন্য।
সুমন্ত জায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে 30,000 টাকার একটি চেক। বড় করতালি তার জন্য। এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছেন চিলেকোঠা পাবলিকেশনের নেপথ্যের কারিগর, চিলেকোঠার প্রকাশক ইসরাত জাহান আপু। আপুর জন্য একটি জোরে করতালি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটি আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তাদের উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণে। আমি অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদের। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। চিলেকোঠার লেখকরাই চিলেকোঠার প্রধান শক্তি। চিলেকোঠা সাহিত্য সম্মাননা নক্ষত্রের খোঁজের বিজয়ীরা ছাড়াও চিলেকোঠার যে সকল লেখক অনুবাদক আছেন তাদেরকেও চিলেকোঠার পক্ষ থেকে রইল কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আর আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে যে সকল পরামর্শ নির্দেশনা দিয়েছেন, এত সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, তা আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। একই সাথে আমি চিলেকোঠার লেখকদের অনুরোধ করব বইয়ের প্রচারণা নিজেদের মতো করে ছোট অল্প বিস্তর সময় দিতে, কারণ বর্তমান প্রেক্ষাপটে বইয়ের প্রচারণার গুরুত্ব উপেক্ষা করা আসলে যায় না। মানে বইটা যে শুধু বের করলাম তাই না, আপনারা প্রকাশক যেমন কাজ করে অবশ্যই রাইটারদেরকেও নিজ নিজ ক্ষেত্র থেকে চেষ্টা করা উচিত। আর ভাইয়া বলছিল যে প্রোগ্রামের কথা, আসলে আমরা যখন প্রথমে নক্ষত্রের খোঁজে করি, প্রথম বছর যেহেতু আমরা নতুন পাবলিকেশন ছিলাম, মানে কাজের অভাবে ঝামেলাটা বুঝে উঠতে পারিনি। তো প্রথম বছর নক্ষত্রের খোঁজে করেছি, ওটার জন্য আলাদা আমাদের প্রচুর সময় দিতে হয়েছে। তো দ্বিতীয় তৃতীয় বছরে এসেও করলাম। এখন দ্বিতীয় বছরে এসে যেটা বুঝলাম যে নিজেদের তো কিছু কাজ অনেকটাই সবকিছু বেড়ে গেছে। এখন ওটার ফাঁকে প্রোগ্রামটা মানে পাণ্ডুলিপি নির্বাচন করা থেকে শুরু করে মানে খুব লম্বা একটা সময় আমাদেরকে দিতে হয় এবং অনেক কাজ করতে হয়। তো এই বছর এসে একটু দেখা গেল যে চাপে পড়েছি, আর বইগুলো একদম বইমেলাটা আনতে গিয়ে মানে আমাদের যারা কাজ করেন তারাও একটু ঝামেলা করে ফেলে। তো ওই জন্য আমরা আসলে ছোট একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা যে আমরা প্রতি বছর নক্ষত্রের খোঁজে করবো না, আমরা 2 বছর পরপর বা 3 বছর 2-3 বছরের পরপর নক্ষত্রের খোঁজেটা ইনশাল্লাহ চালিয়ে যাব। এর ফাঁকে আমরা বই কথা এক্সপ্রেসের সাথে থ্রিলারের খোঁজে একটা করছি, তো ওটার কাজ নিয়ে এবছর ব্যস্ত আছি। অন্যান্য কাজগুলো তো অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা করব আমরা 2 বছর পরপর হোক 3 বছর পরপর হোক নক্ষত্রের খোঁজে আমরা অবশ্যই করে যাব। আসলে যতদিন ভাইয়া বললো যতদিন আমাদের দ্বারা সম্ভব হবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব, কতদিন করতে পারি। এখন মানুষ যেভাবে গ্রহণ করবে আমরা যতদিন আল্লাহ আমাদেরকে রাখি। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের। অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেকেই আসছেন, অনেকেই উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের বড় ভাই আছেন, বড় ভাইকে আমরা আসলে মঞ্চে আসলে আনা উচিত ছিল, আমাদের ভুল হয়ে গেছে। বড় ভাইকে এখন আমরা আনিনি, বড় ভাইকে আমরা দর্শক সারিতে রাখছি। আর হচ্ছে আমাদের নির্মল দাকে আমরা মিস করছি। গত বছর নির্মল দা ছিলেন খুব মানে উৎফুল্ল, মানে এত বয়সী একজন মানুষকে এত উৎফুল্ল, এত উৎসাহী, মানে সাহিত্য নিয়ে এত মানে কি বলে এটাকে আগ্রহী, এরকম আমি দেখি নাই, খুব কম দেখছি। এখানে সাহিত্য নিয়ে তো অনেক কথা হয়েছে। আমি আসলে কি বলবো, সাহিত্য আসলে কি করতে পারে, এটা ওই একটা গল্প আছে, ছাত্রের একটা গল্প আছে আমার খুব পছন্দের লেখক ছাত্রে। গল্পটার নাম বোধ হয় নো এক্সিট, যতদূর আমার মনে পড়ে আর কি। গল্পটা এরকম যে 3 জন মানুষ একটা রুমে, হঠাৎ করে নিজেদেরকে আবিষ্কার হলো, আমার পুরো গল্পটা মনে নাই। 3 জন মানুষ একটা রুমে, থিমটা আমি বলছি, নিজেদেরকে আবিষ্কার করে। তো একসময় তারা বুঝতে পারে মানে এটা আসলে নরক, বা নরকে আছে তারা, বা জাহান্নামে যেটা বলি আর কি। তো ওরা বলে মানে ভালো বিষয় যে আমি নরকে আছি বা ইয়েতে আমার তো কোনো শাস্তি হচ্ছে না, ইয়েতে আছে এই সিম্পলি আমি একটা রুমের মধ্যে আছি, ভালোই তো আর কি। পরে তারা আবিষ্কার করে তারা যে অপর যে 2 জনের সাথে আছে সে 2 জনকে তারা সহ্য করতে পারছে না। মানে
সে নিজেকে সহ্য করতো, নিজের মতামত বা নিজেকেই। আমার পুরো গল্পটা অনেক আগে পড়েছে, মনে নেই। তো নরকের যে থিমটা তারা ওইখানেই পেয়ে যাচ্ছে, মানে যে আমি একটা মানুষকে মানে সহ্যই করতে পারি না, সে মানুষটা আমার সাথে, তার সাথে আমার থাকতে হচ্ছে, অনেকদিন থাকতে হবে বা এরকম একটা বিষয় আর কি। তো আমার যখন গল্প গুছিয়ে বলতে পারি নাই, যখন আমি গল্পটা পড়ি তখন আমার মনে হচ্ছে যে না, সাহিত্য আসলে কি করতে পারে, মানে মূলত মানুষকে অনুভূতি দিতে পারে, নানা রকম অনুভূতি দিতে পারে, এবং হচ্ছে গিয়ে সে নিজেকে আবিষ্কারও করতে পারে সাহিত্যের মধ্য দিয়ে। এটা আমার বলা যায় না, আমার বলার উদ্দেশ্য ছিল যে ইসরাত যেটা বোধহয় মিস করে গেছে, আমাদের লেখকরা বোধহয় মিস করে গেছে, সেটা হচ্ছে গিয়ে চিলেকোঠার সাহিত্য যে যখন সেকেন্ডবার যখন সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয় তখন আসলে খুব টাফ করা হয়েছিল। একটা রীতিমতো অনেকে অভিযোগও করছিল এরকম যে এটা কি বিসিএস পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষাতে আমি পাণ্ডুলিপি জমা দিব। পাণ্ডুলিপি জমা দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করা হয়েছিল, গুগল ফর্মে কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, কোয়েশ্চেন গুলো আনসার করে 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 তারপর পাণ্ডুলিপি জমা দিতে পারা গেছে। যে আনসারটা ঠিক মতো করতে পারে না সে পাণ্ডুলিপি জমা দিতে পারে না। যেমন সে একটা কমন ছিল, কোয়েশ্চেন ছিল সম্প্রতি কে কে লিখে, 3 জন লেখকের নাম, দেখা যাচ্ছে সে ভূত হয়ে গেছে এরকম লেখকের নাম বলে দিচ্ছে, তখন সে বাদ পড়ে যাচ্ছে। সে নিজের সময়ে কি লেখা হচ্ছে সেটাই সে যখন জানে না, তখন সে আসলে সাহিত্য চর্চা থেকে অনেক দূরে। তো এটা আমি একটা পয়েন্ট বললাম আর কি, এরকম অনেকগুলো পয়েন্ট ছিল। কয়টা পয়েন্ট ছিল আপনার কোনো মনে আছে কিনা আমি জানি না, অনেকগুলো পয়েন্ট কতগুলো ছিল কি মনে আছে? না না, আরো বেশি হবে, 10-এর বেশি হবে, 10-এর বেশি হবে। তো ক্রাইটেরিয়া সেট করে গুগল ফর্মে আপলোড করে তারপর হচ্ছে গিয়ে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে পাণ্ডুলিপি জমা দিতে পেরেছে। তাও প্রথমের মধ্যে প্রক্রিয়াটা ছিল প্রথমে 2টা চ্যাপ্টার জমা দিবে, 2টা চ্যাপ্টার যদি ভালো লাগে প্রকাশকের তখন সে আবার হচ্ছে গিয়ে পুরো পাণ্ডুলিপিটা জমা দিবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পাণ্ডুলিপি জমা হয়েছিল, এটা টাফ করা হয়েছিল এই প্রক্রিয়াটা। তো আমাদের লেখকদেরকে সাধুবাদ জানানো হচ্ছে, তারা আসলে এটা প্রক্রিয়াটা মানে পার হয়ে এখানে পৌঁছে গেছে। লেখকদের জন্য এটা কাজ। এটা আমাকে আবার পছন্দ করেনি, ওই যেটা ইয়ে ভাই বললেন, বেতন ভাই বললেন যে প্রতিযোগিতা বা এরকম আসলে পছন্দ করে না অনেকে। তো বললো যে আমি তো লিখবো, আমি পাণ্ডুলিপি পাঠিয়ে দিব, আপনি যাচাই করবেন। তো এই প্রক্রিয়ার মধ্যে আমি গুগল ফর্মে আবার সাবমিট করবো, গুগলে আমি আপনার কাছে জবাব দিয়ে করবো, এটা আবার অনেকে পছন্দ করে নাই। আবার তরুণরা অনেকে পছন্দ করেছে, মানে এটা তর্ক বিতর্ক থাকতে পারে এটা কি আসলে ভালো নাকি মন্দ। তবে এটা একদিক দিয়ে ভালো মনে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে সাহিত্য সম্পর্কে জানে এমন মানুষ এখানে আসতে পেরেছে মূলত। এটা হচ্ছে গিয়ে মানে এই সাহিত্য চিলেকোঠা সাহিত্য সম্মেলনের একটা বড় দিক। তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে আমার বলা উচিত ছিল না, তারপর থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার মাহমুদকে তার শেষ সময় বক্তব্যের জন্য। আজকের অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলের প্রতি চিলেকোঠার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।